আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে যারা আমাদের লাইভ ক্লাসে অ্যাটেন্ড করছো তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মধ্যে অনেকেই আমাদের বলছিল যে স্যার অধ্যায়ের আমাদের শেষের দিকে যে অঙ্কগুলো করাচ্ছিলেন এর মধ্যে দু একটা অঙ্ক একটু ঝামেলা আছে, এই জন্য আমরা সেই দু একটা অঙ্ক আলোচনা করে আমরা আমাদের অধ্যায়ের বাকি টপিকগুলো আজকে আমরা চেষ্টা করবো শেষ করে। তো দেখো, আমরা এখানে তোমাদের অঙ্ক দেখেছিলাম 3.75-এর সম্ভবত ক পর্যন্ত, অনেকে 3.75-এর ক্ষয়ের কথা বলছে, এছাড়া আরও দু একটা অঙ্কের কথা বলছে। আমরা এই অঙ্কগুলো, অবশিষ্ট অঙ্কগুলো আমরা একটু দেখি, আমরা শেষ করছি দ্রুত। দেখো এখানে 3.75-এর খ নম্বর অঙ্ক, 3.75-এর খ নম্বর অঙ্ক দেখো। এখানে বলা হয়েছে 2.5 গ্রাম ভরের লোহার আকরিকের সমস্ত ফেরিক অক্সাইডকে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীত করে বিজারকের সাহায্যে ফেরাস আয়নে পরিণত করা হলো। প্রাপ্ত ফেরাস আয়নের দ্রবণকে টাইট্রেট করতে এত মোলার পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের এত মিলিলিটার প্রয়োজন হলে ওই আকরিকে ফেরিক অক্সাইডের শতকরা পরিমাণ কত? আমরা সর্বদা যেটা বের করতাম সেটা হচ্ছে আকরিকে লোহার পরিমাণ, এবার আকরিকে ফেরিক অক্সাইডের পরিমাণ চেয়েছে। দ্যাট মিনস বুঝতেই পারতেছো যে আমার লোহার আকরিকেরটার নাম হচ্ছে হেমাটাইট অথবা লিমোনাইট আকরিক। হ্যাঁ, তো এই হেমাটাইট এবং লিমোনাইটের মধ্যে কিছু ভেজাল আছে, মূল ফেরিক অক্সাইডের পরিমাণটা কত এটা তোমাকে বের করতে হবে। সুতরাং লেখো সমতাকৃত জারণ বিজারণ বিক্রিয়াটি নিম্নরূপ। পটাশিয়াম ডাইক্রোমেট ফেরাস সালফেট প্লাস সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে, তোমরা জানো পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, ফেরাস সালফেট জারিত হয়ে ফেরিক সালফেট, হাইড্রোজেন অক্সিজেন মিলে তৈরি হবে পানি। ব্যালেন্স করতে চাই, এখানে 6, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে আমাদের হচ্ছে 3 আর হলো আমাদের হচ্ছে 7। দেখো মিলছে কিনা, তাহলে বলো এই ক্ষেত্রে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট ইকুইভ্যালেন্ট 6 মোল ফেরাস আয়ন, তাহলে 1000 মিলিলিটার অন মোলার পটাশিয়াম ডাইক্রোমেট ইকুইভ্যালেন্ট 6 ইন্টু 55.85 এত গ্রাম আয়রন 2 প্লাস। এবার পটাশিয়াম ডাইক্রোমেট আমাদের লাগছে হলো 30 মিলিলিটার 0.05। দেখো 30 মিলিলিটার 0.05 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট 0.05 মোলার, তাহলে 6 ইন্টু 55.85 ইন্টু 30 ইন্টু 0.05 বাই হচ্ছে আমাদের 1000। তো দেখো তো তোমাদের মিলছে কিনা, তোমরা যদি বাসায় করে থাকো নিজেরাই এটা চেষ্টা করা উচিত, করার কথা ছিল, কারণ সব অঙ্ক যদি করতে চায় তাহলে তো অনেক সময়ের ব্যাপার। এই জন্য অনেকে জিজ্ঞেস করছে, এই জন্য আমরা এটা একটু দেখা দিলাম, অনেকের হয়তো গাইড বই টই নাই। এটা সমান সমান 0.50265 এত গ্রাম আয়রন 2 প্লাস। তো একটু খেয়াল করো, আমরা এবার দেখো ফেরিক অক্সাইড এর আণবিক ভর লিখবো, আণবিক ভর সমান সমান আমরা এখান থেকে ফেরিক অক্সাইড পরিমাণটা বের করবো। দেখো কিভাবে, আয়রন হলো 55.85 গুণ 2, অক্সিজেন হচ্ছে 16 গুণ 3, ক্যালকুলেশন করলে 55.85 গুণ হচ্ছে 2, এরপরে হচ্ছে এখানে আছে 159.7। তো একটু খেয়াল করো, তাহলে আমি কি লিখতে পারবো 2 ইন্টু 55.85 এত গ্রাম আয়রন 2 প্লাস হতে ফেরিক অক্সাইড পাওয়া যায়, ফেরিক অক্সাইড তৈরি হয় বা ফেরিক অক্সাইড পাওয়া যায় সমান সমান 159.7 গ্রাম। দেখছো, এত গ্রাম ফেরিক অক্সাইড হতে, এত গ্রাম Fe2+ হতে ফেরিক অক্সাইড পাওয়া যাচ্ছে এত গ্রাম। তাহলে আমরা এই Fe2+ থেকে ফেরিক অক্সাইডের পরিমাণটা বের করতেছি। অতএব এত গ্রামের জন্য কত, 0.5026 এত গ্রামের জন্য কত, 159.7 গুণ 159.7 × 10⁻⁷ 159.7 × 10⁻⁷ 159.7 × 10⁻⁷ 159.7 × 10⁻⁷ 159.7 × 10⁻⁷ 159.7 × 10⁻⁷ 159.7 × 10⁻⁷ 159.7 × 10⁻⁷ 159.7 × 10⁻⁷ 159.7 × 10⁻⁷ 159.7 × 10⁻⁷ 159.7 × 10⁻⁷ 159.7 × 10⁻⁷ 159.7 × 10⁻⁷ 159.7 × 10⁻⁷ 159.7 × 10⁻⁷ 159.7 × 10⁻⁷ 159.7 × 10⁻⁷ 159.7 × 10⁻⁷ 159.7 × 10⁻⁷ 159.7 × 10⁻⁷ 159.7 × 10⁻⁷ 159
টু এত গুণ 0.5026 ভাগ হচ্ছে 2 ইন্টু 55.85। দেখো এটা ক্যালকুলেশন করে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 0.7185 এত গ্রাম। দেখো এত গ্রাম ফেরিক অক্সাইড পেয়েছি, বাট বলছে আকরিকের মধ্যে ফেরিক অক্সাইডের সম্ভবত শতকরা পরিমাণ কত। আকরিকের পরিমাণ ছিল 2.5 গ্রাম, আকরিকটার পরিমাণ ছিল 2.5 গ্রাম। তাহলে আমি কি লিখতে পারি 2.5 গ্রাম আকরিকে ফেরিক অক্সাইড আছে সমান সমান 2.5 গ্রাম আকরিক হতে ফেরিক অক্সাইড পাওয়া যায় সমান সমান 0.7185 গ্রাম। আর পার্সেন্টেজের জন্য বের করতে বলছে 0.7185 গুণ হচ্ছে 100 ভাগ হচ্ছে 2.5। দেখো আমরা এটা পেয়েছি 28.74 এত পার্সেন্ট। দেখো মিলছে কিনা? হ্যাঁ 28.74 এত পার্সেন্ট। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এরপরে 3.75 এর গ নাম্বার অঙ্ক। দ্রুত করো, দ্রুত, আমরা 5-6 মিনিটের মধ্যে অঙ্ক শেষ করতে হবে। দেখো এটা হলো 3.75 এর গ নাম্বার অঙ্ক। এখানে অঙ্কটা বলা হয়েছে 20 ml আয়তনের কপার সালফেট দ্রবণকে টাইট্রেশন করতে এত ml সোডিয়াম থায়োসালফেট প্রয়োজন হলো। প্রদত্ত কপার সালফেট দ্রবণের কপারের পরিমাণ বের করো। দেখছো সোডিয়াম থায়োসালফেট বিচারক এর সাহায্যে কপার 2+ এই জারক পদার্থের ঘনমাত্রা আমরা নির্ণয় করতে চাই। দেখছো নাম হচ্ছে আমাদের আইওডি মিতি প্রসেস। তাহলে দেখো সংশ্লিষ্ট বিক্রিয়া নিম্নরূপ, সংশ্লিষ্ট জারণ বিজারণ বিক্রিয়া নিম্নরূপ। তাহলে থায়োসালফেট, লক্ষ্য করো একটু, এই থায়োসালফেট এর থেকে তৈরি হবে হচ্ছে টেট্রাথায়োনেট আয়ন। এটা হলো জারণ অর্ধ বিক্রিয়া, কারণ এখানে দেখো সালফারের জারণ সংখ্যা +2 আছে, এখানে +2.5। তাহলে 4টা সালফারের জন্য এখানে মোট 2টা ইলেকট্রন ত্যাগ হয়েছে, এটা হলো জারণ অর্ধ বিক্রিয়া। আর বিজারণ অর্ধ বিক্রিয়ায় কপার সালফেটের কপার 2+ জারক সে একটা ইলেকট্রন গ্রহণ করে কপার প্লাস মানে Q+ আয়ন ব্যালেন্স করতে চাই। 2টা ইলেকট্রন আছে, টোটাল সমীকরণটাকে 2 দিয়ে গুণ করলাম। তাহলে এখানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 2 মোল থায়োসালফেট আয়ন প্লাস 2 মোল কপার 2+ আয়ন উৎপন্ন হলো টেট্রাথায়োনেট আয়ন প্লাস 2Q+ আয়ন। দেখছো? তাহলে আমি বলতে পারি 2:2। তার মানে হচ্ছে 2 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট 2 মোল কপার সালফেট। অতএব 1 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল কপার 2+ আয়ন। আমরা লিখতে পারি 1000 মিলিলিটার অনমোলার সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট 63.5 গ্রাম কপার 2+। অতএব সোডিয়াম থায়োসালফেটের আয়তনটা দেয়া থাকার কথা, হ্যাঁ দেয়া আছে 20 ml 0.1। দেখো 20 ml 0.1 মোলার সোডিয়াম থায়োসালফেট সমান সমান 63.5 20 0.1 ভাগ হচ্ছে 1000। তো দেখো আমরা পেয়েছি 63.5 গুণ হচ্ছে 20 গুণ হলো 0.1 ভাগ হলো 1000। দেখো আমরা পেয়েছি 0.127 এত গ্রাম কপার 2+। দেখো মিলছে কিনা? হ্যাঁ 0.127 গ্রাম কপার 2+। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তো দেখো আমরা এখন সর্বশেষ অঙ্কটা আমরা করতেছি। দেখো সেটা হলো 3.76 এর ক নাম্বার অঙ্ক। 3.76 এর ক নাম্বার অঙ্কটা দেখো লেখা আছে অম্ল মিশ্রিত M/60 বা 1/60 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের
25 ml পরিমাণকে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড দ্রবণে যোগ করে মুক্ত আয়োডিনকে পূর্ণ টাইট্রেশন করতে কোনো সোডিয়াম থায়োসালফেট দ্রবণের 29 ml প্রয়োজন হয়, ওই সোডিয়াম থায়োসালফেট দ্রবণের ঘনমাত্রা কত? তা তুমি জানো এখানে আয়োডিনকে আগে মুক্ত করতে হবে, এটাকে আয়োডোমেট্রিক টাইট্রেশন বলা হয়। তাহলে আমাদের ফার্স্ট কাজ হলো আমরা আয়োডিনকে মুক্ত করব। এবার ওই মুক্ত আয়োডিনকে থায়ো দিয়ে টাইট্রেশন করে এক্স আর ওয়াই এর মান বের করব। ওটা হলো জারক আর বিজারকের মোট সংখ্যা। এরপর V1 M1 বাই V2 M2 ইকুয়াল টু x বাই y। এখান থেকে আমরা আমাদের যার ঘনমাত্রা বের করতে বলছে সেই ঘনমাত্রাটা আমরা এখান থেকে বের করব। তাহলে দেখো সংশ্লিষ্ট জারণ বিজারণ বিক্রিয়া বা আয়োডিনের মুক্ত হওয়ার বিক্রিয়া কার সাথে বিক্রিয়া হচ্ছে? পটাশিয়াম ডাইক্রোমেট। খেয়াল করো একটু, পটাশিয়াম ডাইক্রোমেট দেখছো, তার সাথে হলো আমাদের পটাশিয়াম আয়োডাইড দেখছো, তার সাথে পটাশিয়াম আয়োডাইড। তো যাক আমরা আমাদের যদি আয়নিক ফর্মে লিখি তাহলে বুঝতে আরো সহজ হবে। সরাসরি আয়নিক ফর্মে লিখলাম। দেখো জারণ অর্ধ বিক্রিয়া পটাশিয়াম আয়োডাইড এল আয়োডাইড, তার থেকে তুমি তৈরি হবে জানো হচ্ছে আয়োডিন। এখানে দুইটা আছে, দুইটা ইলেকট্রন ত্যাগ হলো। জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া জারক পদার্থ ডাইক্রোমেট, এটা অ্যাসিডের উপস্থিতিতে ইলেকট্রন গ্রহণ করে উৎপন্ন হবে ক্রোমিয়াম 3+। দেখছো ক্রোমিয়াম 3+, এটা তৈরি হবে। আমাদের এখানে ক্রোমিয়াম দুইটা আছে, এখানে 2, যে পাশে যতটা অক্সিজেন থাকবে তার বিপরীত পাশে তত অণু পানি, হাইড্রোজেনের সংখ্যা যে পাশে যত হাইড্রোজেন থাকবে ততটা H+। বলো এখানে ক্রোমিয়াম জারণ সংখ্যা +6, এখানে +3, 3টা ইলেকট্রন গ্রহণ করবে, দুইটার জন্য 6টা ইলেকট্রন গ্রহণ করবে। এবার আসো এখানে ইলেকট্রন 6টা আছে, এখানে আছে 2টা, এই সমীকরণটাকে আমরা 3 দিয়ে গুণ করলাম। তাহলে যেটা দাঁড়ালো ডাইক্রোমেট আয়ন প্লাস 6I মাইনাস প্লাস 14টা H প্লাস তীর চিহ্ন 3 অণু আয়োডিন, 2টা ক্রোমিয়াম প্লাস 7 অণু পানি। দেখো আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই আয়োডিন মলিকুল পাওয়া, বুঝা গেছে? তাহলে আমরা কি এখান থেকে লিখতে পারি 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট ইকুইভ্যালেন্ট 3 মোল আয়োডিন অণু। দেখছো এই 3 মোল আয়োডিন অণুকে কত মোল সোডিয়াম থায়োসালফেট টাইট্রেশন করতেছে সেটা আমরা বের করব। দেখো সোডিয়াম থায়োসালফেট প্লাস হচ্ছে আয়োডিন উৎপন্ন হয় সোডিয়াম টেট্রাথায়োনেট প্লাস সোডিয়াম আয়োডাইড। ব্যালেন্স করো, এখানে 2, সোডিয়াম 4টা হয়েছে, এখানে 2। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, দেখো তো এখানে 1 মোল আয়োডিন সমান সমান 2 মোল সোডিয়াম থায়োসালফেট। তাহলে আমি কি লিখতে পারি 1 মোল আয়োডিন ইকুইভ্যালেন্ট 2 মোল সোডিয়াম থায়োসালফেট। দেখছো 1 মোল আয়োডিন ইকুয়াল টু 2 মোল সোডিয়াম থায়োসালফেট। বাট এখানে আমাদের আয়োডিন আছে 3 মোল, তাহলে আমি কি লিখতে পারবো 3 মোল আয়োডিন ইকুইভ্যালেন্ট। একটু খেয়াল করো 1 মোল আয়োডিনকে টাইট্রেট করতে যদি 2 মোল সোডিয়াম থায়োসালফেট লাগে, বাট এই আয়োডোমেট্রিক টাইট্রেশনে 3 মোল আয়োডিন তৈরি করছি, তাহলে তো 3 মোল আয়োডিনকে আমাদের টাইট্রেশন করতে লাগবে হচ্ছে 6 মোল সোডিয়াম থায়োসালফেট। এবার বোর্ডের দিকে তাকাও, বলো তো 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট সমান সমান 3 মোল আয়োডিন, আর 3 মোল আয়োডিনকে টাইট্রেট করতে 6 মোল সোডিয়াম থায়োসালফেট খরচ হয়েছে। তাহলে আমি কি লিখতে পারি 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট সমান সমান 6 মোল সোডিয়াম থায়োসালফেট। দেখছো 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট, দেখছো ডাইক্রোমেট ইকুইভ্যালেন্ট 3 মোল আয়োডিন ইকুইভ্যালেন্ট 6 মোল সোডিয়াম থায়োসালফেট। অতএব 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট ইকুইভ্যালেন্ট 6 মোল সোডিয়াম থায়োসালফেট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু খেয়াল করো, আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি আমাদের এই পটাশিয়াম ডাইক্রোমেট জারকের মোল সংখ্যা এবং সোডিয়াম থায়োসালফেট বিজারকের মোল সংখ্যা। এটা হলো আমাদের x, এটা হলো আমাদের y। এবার ঘনমাত্রার সূত্রে চলে যাব, আমাদের সেই জারণ বিজারণ টাইট্রেশনের গণনার উপযোগী সমীকরণ। দেখো আমরা জানি V1 M1
বাই V2M2 ইকুয়াল টু এক্স বাই ওয়াই। এখানে সাইড নোট দাও, এখানে V1টা হলো জারক পদার্থের জন্য, জারক পদার্থের নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, ধরো মনে 25 ml কে, তাহলে এখানে V1 সমান সমান হচ্ছে 25 ml। M1 হলো পটাশিয়াম ডাইক্রোমেটের ঘনমাত্রা, পটাশিয়াম ডাইক্রোমেটের ঘনমাত্রা হলো 1/60, দেখছো 1/60 এত মোলার। এখানে x মানে হচ্ছে জারকের মোল সংখ্যা 1, এরপর হলো V2 মানে হচ্ছে বিজারক সোডিয়াম থায়োসালফেটের আয়তন, এখানে সোডিয়াম থায়োসালফেটের আয়তন হচ্ছে 29 মিলিলিটার, 29 ml। আচ্ছা, M2 ইকুয়াল টু হট, সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা বের করতে হবে, আর এই ক্ষেত্রে y ইকুয়াল টু 6, এই সমীকরণে বসায় দিলে আমাদের M2 এর মানটা বের হয়ে আসবে, ক্যালকুলেশন করবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি তোমরা আমাদের যে অঙ্কগুলো বাকি ছিল, দু একজনে ফোন করছিলে, এই জন্য আমরা অঙ্কগুলো একটু দেখাই দিলাম। আর এখানে লাস্টে একটা অঙ্ক আছে 3.76 গ নাম্বার অঙ্ক, এই অঙ্কটা যে ব্লিচিং পটের অঙ্ক, এই অঙ্কটা বইয়ের মধ্যে করে দিয়ে আছে। সো আমরা আশা করি তোমরা এই অঙ্কটা পারবা, ঠিক আছে, বইয়ের মধ্যেই করে দিয়ে আছে, সুতরাং ওইখান থেকে তোমরা একটু দেখে নিবা। আমরা ওইখান থেকে অঙ্কটা একটু দেখবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের অধ্যায়ের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমরা গত ক্লাসে তোমাদের মনে আছে যে আমরা বিয়ার ল্যাম্বার্টের সূত্র মনে আছে, আমরা গত ক্লাসে তোমাদের মনে আছে বিয়ার ল্যাম্বার্টের সূত্র, তার গাণিতিক ব্যাখ্যা, তারপর সে বিয়ার ল্যাম্বার্টের সূত্র, তার আমাদের সীমাবদ্ধতা, তার অঙ্ক এবং তার সে প্রয়োগ ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আমরা গত ক্লাসে বিয়ার ল্যাম্বার্টের সূত্রের যে ব্যবহারিক প্রয়োগের কথা বলতেছিলাম, তোমাদের মনে আছে এরকম কিছু ব্যবহারিক প্রয়োগ এখানে আছে 4টা। আমরা সময় পাইলে ইনশাআল্লাহ এগুলো দেখানোর চেষ্টা করব। তার মধ্যে একটা হলো বিয়ার ল্যাম্বার্টের সূত্রের খুবই গুরুত্বপূর্ণ, যে এটার মাধ্যমে আমরা যে ঘনমাত্রা নির্ণয় করি, এটা একটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে এটা বের করা হয় এবং একটা প্রসেসের মাধ্যমে, সেটা হচ্ছে বর্ণালীমিতিক প্রসেস। এটাকে বলছে আমরা অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রাম, বুঝা গেছে? আমরা এটার মাধ্যমে এটা একটু দেখাবো। 1 নাম্বার লেখো AAS, লেখো অ্যাটমিক দেখো এ ফর হচ্ছে অ্যাটমিক, এ তে হচ্ছে অ্যাবজর্পশন, আর এস তে হচ্ছে স্পেকট্রোস্কোপি। তো একটু খেয়াল করো, পারমাণবিক শোষণ বর্ণালী মনে থাকবে, অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি অর্থাৎ পারমাণবিক শোষণ বর্ণালী, তার মূল তত্ত্বটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। আমরা আমাদের সেকেন্ড পার্টে যখন অর্গানিক কেমিস্ট্রি আলোচনা করব আরও ডিটেলস হবে। আমরা এখানে সংক্ষেপে মোটামুটি এই অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি এটা নিয়েই আমরা একটু আলোচনা করতে চাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, কারণ এই টপিকগুলো সাধারণত আমাদের বইতে খুব ভালো লেখা থাকে না, এই জন্য আমরা যেটা বলবো এটা একটু বোঝার চেষ্টা করতে হবে। প্রথমে আমরা জানতে চাই যে এখানে AAS অর্থাৎ অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি এটা আসলে কি, এটা দিয়ে আমরা আসলে কি করতে চাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হলো এমন একটা বর্ণালীমিতিক প্রসেস, এমন একটা বর্ণালীমিতিক শোষণ প্রণালী, যে প্রণালীর মাধ্যমে কোনো নমুনার মধ্যে আমাদের এলিমেন্টস শনাক্তকরণের জন্য আমাদের সবচেয়ে আধুনিক একটা প্রসেস। আবার বলি, এটা হলো আমাদের পারমাণবিক শোষণ বর্ণালী মিতি, যে তত্ত্বের মাধ্যমে বর্ণালীকে কাজে লাগিয়ে, কোন বর্ণালীকে, শোষণ বর্ণালীকে কাজে লাগিয়ে কোনো নমুনা দ্রবণের মধ্যে এলিমেন্টস আছে কিনা, অর্থাৎ কোনো উপাদান মূল আছে কিনা, কোনো ধাতু আছে কিনা, এটা শনাক্তকরণের জন্য সবচেয়ে লেটেস্ট একটা টেকনোলজি হলো এটা, বুঝা গেছে? এটা সম্পূর্ণ ইনস্ট্রুমেন্টাল। আমরা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, যন্ত্রের স্যাম্পেল দেবো, সঙ্গে সঙ্গে স্যাম্পেল আমাদেরকে রিটার্ন করবে যে এর মধ্যে আমাদের এই ধাতুর পরমাণু বা ধাতব আয়নটা আছে।
বিজ্ঞানীরা গবেষণা করে লক্ষ্য করছে যে এই প্রণালীর মাধ্যমে নমুনার মধ্যে 60টির বেশি পরিমাণ এলিমেন্টস একসঙ্গে, অর্থাৎ 60টির বেশি পরিমাণ এলিমেন্টস শনাক্তকরণ করতে পারবো। তাহলে বুঝতে পারতেছো পারমাণবিক শোষণ বর্ণালী, আমরা আমাদের এই বর্ণালীভিত্তিক প্রসেসের মাধ্যমে নমুনার মধ্যে 60টির বেশি পরিমাণ এলিমেন্টস শনাক্তকরণ করা যাবে। শুধু তাই না, আমাদের রক্তের সিরামের মধ্যে কোনো ধাতু আছে কিনা, সোডিয়াম বা পটাশিয়াম, সেটাও কিন্তু আমরা এই পারমাণবিক শোষণ বর্ণালীর মাধ্যমে বের করতে পারবো। এছাড়া ফুড কেমিস্ট্রিতে আমরা আমাদের যে ফুড, এই ফুডের মধ্যে কোনো আমাদের টক্সিক এলিমেন্ট আছে কিনা, সেটাও আমরা কিন্তু এর মাধ্যমে বের করতে পারবো। এছাড়াও আমরা যদি ইন্ডাস্ট্রির দিকে তাকাই, ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত প্রোডাক্টগুলো বের হয়, এই সমস্ত প্রোডাক্টের মধ্যে সেটা হতে পারে খাদ্যদ্রব্য বা অন্য কিছু, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল যে ফুডগুলো আছে এদের মধ্যে আমাদের হেভি মেটাল আছে কিনা, এটা আমরা এটার মাধ্যমে জানতে পারবো। এছাড়াও বায়োফিজিক্সে আমাদের ট্রেস এলিমেন্ট, এগুলো ক্ষেত্রেও আমরা এই প্রণালী ইউজ করতে পারি। সুতরাং বুঝতেই পারতেছো যে কত গুরুত্বপূর্ণ একটা প্রণালী, এবং এর সাথে বিয়ার-ল্যাম্বার্টের সূত্র আমাদের সম্পর্কিত। এই জন্য বিয়ার-ল্যাম্বার্টের সূত্রের একটা প্রয়োগ, ব্যবহারিক প্রয়োগ হচ্ছে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি বা স্পেকট্রাম। তো যাই হোক, আমরা এবার যন্ত্রের সজ্জা নিয়ে একটু আলোচনা করি এবং কিভাবে আমাদের এই প্রণালীর মাধ্যমে আমাদের কনসেন্ট্রেশন অথবা এলিমেন্টসগুলো আইডেন্টিফাই করা হয়, ডিটারমাইন করা হয়, আমরা এগুলো খুব সহজে বের করতে পারবো। লক্ষ্য করে একটু যন্ত্রের বর্ণনা একটু ভালো করে চিত্রগুলো দেখো, আমরা দেখানোর চেষ্টা করছি, একটু লিখবা। আমাদের এই যন্ত্রটা কয়েকটা সেগমেন্টে বিভক্ত। আমাদের গুরুত্বপূর্ণ সেগমেন্টের মধ্যে একটা হলো লাইট সোর্স। আমরা সেই লাইট সোর্স নিয়ে প্রথমে একটু আলোচনা করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিত্রগুলো একটু আঁকায় নিও, কারণ চিত্র না বুঝলে কিন্তু আমরা আমাদের এই মেকানিজমটা, অর্থাৎ এএস এর মেকানিজমটা বুঝতে পারবো না। এই জন্য চিত্রটাই কিন্তু গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমাদের লাইট সোর্স। মেইনলি এই লাইট সোর্সের মধ্যে অ্যানোড এবং ক্যাথোড রাখা হয়। এই অ্যানোড এবং ক্যাথোড যেটা রাখা হয় সেটা হচ্ছে মেইনলি এরকম। এটাকে আমরা ক্যাথোড বলতেছি, এটাকে হলো ক্যাথোড বলা হয়। দেখো, হলো ক্যাথোড ল্যাম্প, হলো ক্যাথোড ল্যাম্প বলা হয়। এটা মূলত হচ্ছে আমাদের এখানে ক্যাথোড হিসেবে কাজ করবে, মনে থাকবে, এটা মেইনলি হচ্ছে এখানে ক্যাথোড হিসেবে কাজ করবে। এটা হচ্ছে আমাদের অ্যানোড। দেখো, এর মধ্যে আর্গন বাষ্প রাখা হয়, আর্গন বাষ্প, আর্গন ভ্যাপার, মনে থাকবে। এর মধ্যে আর্গন ভ্যাপার রাখা হয়েছে, আর্গন ভ্যাপার রাখা হয়েছে এর মধ্যে, আর্গন ভ্যাপার। এটা মূলত হচ্ছে এই আর্গন ভ্যাপারটা মেইনলি হচ্ছে এখানে নিষ্ক্রিয় গ্যাসের পরিবেশ সৃষ্টি করে রাখে। আর্গন ভ্যাপার নিষ্ক্রিয় গ্যাসের পরিবেশ সৃষ্টি করে। তো যাই হোক, আমরা এর ব্যাখ্যাটা পরে দিচ্ছি, আগে একটু লক্ষ্য করো যে এখানে কি ঘটনা ঘটতেছে। আসলে এখান থেকে লাইট বের হবে। এবার এই যে লাইটটা বের হলো, এই লাইটটা এখানে ফ্লেমে আমাদের সেই স্যাম্পেল, এটাকে বাষ্পায়িত করতে হবে। এই জন্য এখানে একটা ফ্লেম রাখা হয়েছে। এখানে থাকবে হচ্ছে স্যাম্পেল হোল্ডার বা স্যাম্পেল রাখা হয়। এখানে স্যাম্পেল, মনে থাকবে, স্যাম্পেল রাখা হয়। এখানে অক্সিজেন দ্বারা জারিত করা হয়। এখানে থাকে হচ্ছে একটা বিশেষ পদ্ধতি, এটাকে নেবুলাইজার বলা হয়। এই নেবুলাইজারের মাধ্যমে আমাদের ট্যাপে যেরকম পানি বের হয় ওইরকম স্প্রে করতে হবে এই ফ্লেমের মধ্যে। এটা ফ্লেম, এখানে ফ্লেম, অক্সিঅ্যাসিটিলিন শিখা থাকে, এখানে অক্সিঅ্যাসিটিলিন শিখা, অক্সিঅ্যাসিটিলিন শিখা, বুঝা গেছে। তাহলে আমাদের এই যে সেগমেন্টের কথা বলতেছি, এটা মেইনলি হচ্ছে অ্যাটোমাইজার রূপে কাজ করে, অর্থাৎ আমাদের স্যাম্পল থেকে আমরা সরাসরি অ্যাটমে রূপান্তরিত করব এই অংশটা।
বুঝা গেছে? এটাকে অ্যাটোমাইজার বলা হয়। অ্যাটোমাইজার, অ্যাটোমাইজার অর্থাৎ পরমাণু কারক, বা এখানে পরমাণুতে রূপান্তরিত হবে, এই জন্য জায়গাটার নাম রাখছি অ্যাটোমাইজার। আমরা ব্যাখ্যা একটু পরে দিচ্ছি। তো এরপরে দেখো এখান থেকে আমাদের যে রশ্মিটা বের হবে, এই রশ্মিটাকে আমরা এখানে আমাদের একটা মনোক্রোমোটাল অর্থাৎ একবর্ণী কারকের ভিতর দিয়ে পাস করতে হবে। একবর্ণী কারকের ভিতর দিয়ে পাস করতে হবে। একবর্ণী কারকের ভিতর দিয়ে এটাকে পাস করতে হবে। এটাকে বলতেছি আমরা মনোক্রোমোটাল বা একবর্ণী। এখানে দেখো গ্রিড থাকে, এটাকে গ্রিডিং বলা হয়। এটাকে বলেছি মনোক্রোমাটাল বা একবর্ণী কারক। এখান থেকে যে রশ্মিটা বের হবে, সেই রশ্মিটা আমাদের এখানে দেখো অসমতল অংশ, এর উপরে আমাদের আপাতিত হবে। আপাতিত হওয়ার পর এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভক্ত হবে। তো বিভিন্ন অ্যাঙ্গেলে বিভক্ত হওয়ার পর আমরা এই যে জায়গাটা দেখছো, এখানে আমাদের প্রতিফলন ঘটবে। প্রতিফলন ঘটার পর এখানে প্রতিফলনের জন্য এখানে একটা স্লিট ব্যবহার করব আমরা। স্লিট বলা হয় এটাকে, বা চির বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে আমি অত সুন্দর করে চিত্র আঁকাতে পারি না, যার জন্য একটু হয়তো সমস্যা হচ্ছে। তোমাদের জীববিজ্ঞানের টিচাররা ভালো করে চিত্র আঁকাবে। দেখো এখানে মোট বিভিন্ন আলোক রশ্মি, মনে করো এখান থেকে রশ্মিগুলো এরকম গেল, এখান থেকে একটা আলোক রশ্মি ঠিক এই চিরের ভিতর দিয়ে যাবে। এখান থেকে একটা আলোক রশ্মি মনে করো এরকম, আমাদের যে আলোক রশ্মিটা চিরের ভিতর দিয়ে যাবে, সে আলোক রশ্মিটা এখানে প্রতিফলিত হয়ে এদিকে আসবে। যখন এদিকে আসবে তখন এখানে থাকবে সে ডিটেক্টর, এখানে থাকবে সে ডিটেক্টর, এর সাথে ডিটেক্টর লাগানো, এটাকে আমরা ডিটেক্টর বলতেছি, ডি দিয়ে প্রকাশ করলাম। এরপর ডিটেক্টর থেকে অ্যাম্পলিফাই হবে, বিবর্ধিত হবে। বিবর্ধিত হওয়ার পর এখানে আমাদের ডিজিটাল ডিসপ্লে বা কম্পিউটার, বা আমাদের কি বলে সিগন্যাল মনিটর বলা হয়, বা আমাদের এটাকে আমাদের অ্যাকসেপ্টর রূপে কাজ করবে, কম্পিউটারের সাথে ডিজিটাল সিগন্যাল তৈরি করবে। তো যাই হোক, এই মোটামুটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সংক্ষেপে আমাদের এই এএএস তার যন্ত্রের যে সজ্জা, সেই সজ্জাটা আমরা এখানে বোঝানোর চেষ্টা করছি। এবার আমরা একটু ব্যাখ্যা দিই, তাহলে বুঝতে সহজ হবে। খেয়াল করো, আমরা বলতেছি যে আমাদের এএএস যেটা, অর্থাৎ পারমাণবিক শোষণ বর্ণালী যে তত্ত্ব, এটা সম্পূর্ণ ইনস্ট্রুমেন্টাল। আমরা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা সহজে দ্রবণের ঘনমাত্রা বের করতে পারবো আমাদের বিয়ার-ল্যাম্বার্টের সূত্র কাজে লাগিয়ে। তো দেখো, আমাদের বলছি কয়েকটা সেগমেন্টে বিভক্ত আমাদের টোটাল যন্ত্রের সজ্জাটা। প্রথম যে অংশটা দেখছো, এটাকে বলতেছি আমরা আমাদের সোর্স অফ লাইট। এই সোর্স অফ লাইট যেটা, তার মধ্যে দেখো আমাদের অ্যানোড এবং ক্যাথোড রাখা আছে, এবং এই অ্যানোড এবং ক্যাথোড যেটা রাখা আছে, এখানে তুমি যে স্যাম্পলটা নিবা খুব ভালো করে বুঝবা। মনে করো তুমি সোডিয়াম দ্রবণের মধ্যে সোডিয়াম আছে কিনা, এই সোডিয়াম ধাতু এটা শনাক্তকরণ করতে চাও, তো এখানে যে স্যাম্পলটা নিবা, যে এলিমেন্টসের স্যাম্পলটা নিবা, সেই এলিমেন্টস দিয়ে এই ক্যাথোডটা তৈরি করতে হবে। মনে থাকবে, যদি আমরা সোডিয়াম শনাক্তকরণ করতে চাই, নমুনার মধ্যে সোডিয়াম শনাক্তকরণ করতে চাই, তাহলে এখানে সোডিয়াম ধাতু দিয়ে এই ক্যাথোডটা তৈরি করতে হবে। তখন এর নাম হচ্ছে হলো ক্যাথোড সোডিয়াম ল্যাম্প। তখন তার নাম হচ্ছে হলো ক্যাথোড সোডিয়াম ল্যাম্প। আমরা ডিটেলস বলতেছি, কিন্তু বইতে কিন্তু এত কথাবার্তা লেখা নাই, এই জন্য একটু বোঝার চেষ্টা করতে হবে কি বলতে আসছি। তাহলে এখানে আমরা যে স্যাম্পলটা নিব, সে তার মধ্যে যে মেটালটা থাকবে, তার মধ্যে যে ধাতুটা থাকবে, সেই ধাতু দিয়ে আমাদের এই ক্যাথোডটা তৈরি করতে হবে। তাহলে এর নাম হচ্ছে হলো ক্যাথোড সোডিয়াম ল্যাম্প। এখন বলবো স্যার হলো ক্যাথোড বলা হচ্ছে কেন? দেখো, এর ভিতরের অংশ ফাঁপা এবং দেখতে কাপের মতো, এই জন্য নাম রাখা হচ্ছে হলো ক্যাথোড সোডিয়াম ল্যাম্প।
আশা করি বুঝতে পারতেছো। তাই এটাকে বলতেছি আমরা হলো ক্যাথোড সোডিয়াম ল্যাম্প, বিকজ এটা সোডিয়াম দিয়ে তৈরি। যদি এটা ক্যালসিয়াম স্যাম্পল নিতাম তাহলে হলো ক্যাথোড ক্যালসিয়াম ল্যাম্প, যদি ম্যাগনেসিয়াম হতো তাহলে এখানে ম্যাগনেসিয়াম ল্যাম্প ইত্যাদি বলতে পারতাম। এরপরে দেখো এখানে অ্যানোড রাখা আছে আমাদের, এর মধ্যে আর্গন ভ্যাপার অর্থাৎ আর্গন বাষ্প রাখা হয়েছে যেন নিষ্ক্রিয় গ্যাসের পরিবেশ বজায় থাকে। এবার আমরা এর মধ্যে উচ্চ ভোল্টেজ অ্যাপ্লাই করব, ভালো করে খেয়াল করো, আমরা এর মধ্যে উচ্চ ভোল্টেজ অ্যাপ্লাই করব। উচ্চ ভোল্টেজ যখন অ্যাপ্লাই করব দেখো অ্যানোড এবং ক্যাথোড ডিসচার্জ হবে উচ্চ ভোল্টেজের মাধ্যমে। আমাদের এখানে যে আর্গনটা আছে এই আর্গনটার দেখো আয়োনাইজড হবে, এই আর্গনটার আয়োনাইজেশন হবে, আর্গনটা আমাদের আয়োনাইজড হবে। আর্গনটা যখন আয়োনাইজড হবে তখন এর মধ্যে আর্গন ইলেকট্রন ছেড়ে দিয়ে আর্গন ক্যাটায়নে পরিণত হবে। দেখছো, তাহলে উচ্চ ভোল্টেজ অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে উচ্চ ভোল্টেজের কারণে আমাদের এখানে যে আর্গন ভ্যাপারটা আছে ও ইলেকট্রন ছেড়ে দেবে, ইলেকট্রন ছেড়ে দিয়ে এখানে তৈরি হবে আমাদের আর্গন প্লাস, এটাকে বলছি আমরা আর্গনের আয়োনাইজড অবস্থা। তো ব্যাপারটা বুঝতে পারছো। এবার বলো এই ক্যাটায়ন ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হবে, অত্যন্ত উচ্চ শক্তি সম্পন্ন। এই ক্ষেত্রে আর্গন প্লাস চার্জ অর্থাৎ এই ক্যাটনটা অত্যন্ত দ্রুত গতিতে ক্যাথোডকে আঘাত করবে। এই ক্যাথোডকে যে যখন আঘাত করবে তখন এই ক্যাথোডটা সোডিয়াম দিয়ে যদি তৈরি হয় তাহলে ওখান থেকে সোডিয়াম পরমাণু বাষ্প আকারে বের হয়ে আসবে এবং এক্সাইটেড অবস্থায় বের হয়ে আসবে। ব্যাপারটা ভালো করে বুঝবা, কি বলতেছি, উচ্চ ভোল্টেজের কারণে এখানে আর্গনের আয়োনাইজড হলো, আর্গন ইলেকট্রন ছেড়ে দিল, আর্গন ক্যাটায়ন ক্যাথোড কর্তৃক অত্যন্ত দ্রুত আকর্ষিত হবে। এই আর্গন ক্যাটায়ন ক্যাথোডকে যে আঘাত করবে এই আঘাতের কারণে ওখান থেকে সোডিয়াম পরমাণু এক্সাইটেড অবস্থায় ভ্যাপার আকারে বের হয়ে আসবে, অর্থাৎ সোডিয়াম পরমাণু বাষ্প আকারে বের হবে এবং এটা এক্সাইটেড অবস্থা থাকবে। অর্থাৎ এক্সাইটেড অবস্থা ব্যাপারটা বুঝতে পারতেছো। মনে করো সোডিয়ামের ক্ষেত্রে 3s অন, অর্থাৎ এখানে সোডিয়াম যেটা আছে এটা এক্সাইটেড অবস্থায় থাকবে, তাহলে এখানে এই 3s অন যে অরবিটাল ইলেকট্রনটা আছে এটা এক্সাইটেড অবস্থায় থাকবে, উচ্চ শক্তি স্তরে থাকবে ইলেকট্রনটা, ভালো করে বুঝবা, উত্তেজিত অবস্থায় থাকবে। এবার এই ভ্যাপার যখন এখানে আসবে তখন আস্তে আস্তে ভ্যাপারটা উত্তপ্ত অবস্থায় ছিল ধাক্কার মাধ্যমে কিছুটা ঠান্ডা হবে। এই ঠান্ডা যখন হবে ভালো করে বুঝতে হবে, ঠান্ডা যখন হবে তখন ইলেকট্রনটা তখন তার নিচের শক্তি স্তরে ফিরে আসবে, মানে এক্সাইটেড অবস্থা থাকবে না, যে শক্তি স্তরে ফিরে আসবে। যখন নিচের শক্তি স্তরে ফিরে আসবে তখন তুমি জানো অবশ্যই রেডিয়েশন ছেড়ে দেবে। দেখছো, তাহলে এখান থেকে রেডিয়েশন বের হবে। এবার কি বুঝতেছো যে রেডিয়েশনটা আসলো কোত্থেকে, এই সেই রেডিয়েশনটা, এই সেই রেডিয়েশনটা এখান থেকে বের হবে। সবাইকে বুঝলা, ক্যাথোড থেকে আমাদের যে তোমার আমাদের পরমাণুটা বাষ্পকারে আসছে ওর ইলেকট্রনটা এক্সাইটেড অবস্থায় থাকবে। এবার যখন ঠান্ডা হবে ইলেকট্রনটা নিচের শক্তি স্তরে আসবে, রেডিয়েশন ছেড়ে দেবে। কারণ উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তরে আসবে তখন নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের যে শক্তিটা সেটা রেডিয়েশন আকারে বের হবে, এই সেই রেডিয়েশন। দেখছো, এটা হতে পারে সোডিয়ামের কথা বলতেছি 589 ন্যানোমিটার, মনে থাকবে এই তরঙ্গ দৈর্ঘ্যের ওয়েভলেন্থের রেডিয়েশন এখান থেকে বের হবে 589 ন্যানোমিটার। আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছো। সোর্স অফ লাইট এই সম্পর্কে আমরা ব্যাখ্যা দিলাম। এবার আসো এই অংশটার নাম, এই সেগমেন্টের নাম হচ্ছে অ্যাটোমাইজার অর্থাৎ পরমাণুকরণ। আমরা এই সেগমেন্টে আমাদের স্যাম্পলটাকে সরাসরি পরমাণুতে কনভার্ট করতে হবে। তো দেখো কিভাবে করছি, দেখো এখানে আমাদের একটা শিখা ফ্লেম দেখতেছো, এখানে মূলত হচ্ছে অক্সিঅ্যাসিটিলিন শিখা। অক্সিঅ্যাসিটিলিন শিখার শান্ত যে টেম্পারেচার সৃষ্টি করে, তুমি জানো অ্যাসিটিলিন আর অক্সিজেনের মিশ্রণে দহন ঘটানো হয়, এটা দিয়ে এত তাপ সৃষ্টি হয় 3200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই তাপের মাধ্যমে তোমরা জানো যে আমাদের চট্টগ্রামের যে বাইরের দেশ থেকে যে জাহাজগুলো আসে সেই জাহাজগুলো কাটার জন্য এই অক্সিঅ্যাসিটিলিন শিখা ব্যবহার করা হয়। 3200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সৃষ্টি করতে পারে, কোথাও 32 থেকে 3500। আমাদের এই বইতে ওরা বলতেছে যে এখানে ওরা অক্সিঅ্যাসিটিলিন শিখার কথা বলছে কিনা আমরা জানি না, তবে গ্রাফাইট ফার্নেস ব্যবহার করতে পারো, সেখানে 2200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সৃষ্টি হবে। তো যাই হোক, এই জন্য আমাকে কে যেন ফোন করছিল এবার অ্যাডমিশন টেস্টের সময়, স্যার অক্সিঅ্যাসিটিলিন শিখায় কত তাপমাত্রা সৃষ্টি হয়, 3200 থেকে 3500, বাট আমাদের এই বইতে 2200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কথা বলা হচ্ছে। এখানে অক্সিঅ্যাসিটিলিন শিখা লেখা আছে কিনা দেখবা। তো আমরা বলতেছি যে এখানে মোটামুটি তাপমাত্রা আমাদের মনে করো যে 2200 থেকে 3000 এর মধ্যে থাকে, এই তাপমাত্রা এখানে সৃষ্টি হয় ফ্লেম। এখন আসো এখানে স্যাম্পল রাখা আছে, মনে করো সোডিয়াম ক্লোরাইডের স্যাম্পল রাখা আছে বা সোডিয়ামের অন্য কোনো যৌগ ইত্যাদি ইত্যাদি, এখানে স্যাম্পল রাখা আছে। এখানে দেখা যাচ্ছে নেবুলাইজার, এই নেবুলাইজারের কাজ হচ্ছে স্যাম্পলকে এখান থেকে টেনে অ্যারোসলে রূপান্তরিত করা, বুঝা গেছে, অ্যারোসল ড্রপে রূপান্তরিত হবে এবং এখানের মধ্যে অক্সিজেন চালনা করা হয়। অক্সিজেন চালনা করলে এটা জারিত হয়। আবার বলি, এখানে একটা বিশেষ ব্যবস্থা আছে, প্রথমে পাম্প করে আমাদের স্যাম্পলটা এর মধ্যে নিয়ে আসা হয়, এখানে নেবুলাইজার আছে, এই নেবুলাইজারের মাধ্যমে এটাকে আমাদের অ্যারোসলে রূপান্তরিত করা হয়। দেখো এর মধ্যে কিছু পানির ট্যাপ যেরকম এরকম ট্যাপ, এই ট্যাপের মাধ্যমে আমাদের এখান থেকে স্প্রে করা হয় ফ্লেমের মধ্যে। হ্যাঁ, এই স্যাম্পলটাকে স্প্রে করা হয় এই ফ্লেমের মধ্যে।
তাহলে বলতো ফিল্মের টেম্পারেচার যেহেতু অনেক বেশি, তাহলে এই টেম্পারেচারে অর্থাৎ ফিল্মের এই টেম্পারেচারে এখানে আমাদের ডিসলভেশন ঘটে। অর্থাৎ ডিসলভেশনটা কি, এখানে যে আমাদের এই স্যাম্পেলের মধ্যে সোডিয়াম ক্লোরাইড তার সাথে যে পানি মিশানো আছে, দ্রাবক মিশানো আছে, ওই দ্রাবকটা বিচ্ছিন্ন হয়ে যায়। কি বলে ডিসলভেশন, অর্থাৎ আমাদের সলভেন্ট যেটা অর্থাৎ দ্রাবক যেটা সেটা পৃথক হয়ে যায়। তাহলে থাকলো হচ্ছে আমাদের শুধুমাত্র স্যাম্পেল। এবার এই তাপের মাধ্যমে খেয়াল করে একটু, এই তাপের মাধ্যমে আমাদের এখান থেকে ওই স্যাম্পেলটা বাষ্পে রূপান্তরিত হয়, তারপর অ্যাটমে রূপান্তরিত হয়, তার মানে পারমাণবিক অবস্থায় আছে। দেখছো, তাহলে সোডিয়াম পারমাণবিক অবস্থায় আছে এখানে এবং ভ্যাপার অবস্থায় আছে। আশা করি ব্যাপারটা বুঝছো। কিন্তু মজার ব্যাপার হলো এখানে যে আমাদের 2200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এই তাপমাত্রায় আমাদের এই যে আমাদের এলিমেন্টসটা দেখতেছো, এই এলিমেন্টসটা হয়তো উত্তেজিত অবস্থায় থাকে, বাট তার ইলেকট্রনটা এক্সাইটেড অবস্থায় নাই। তার ইলেকট্রনটা এক্সাইটেড অবস্থায় নাই, জাস্ট পরমাণুটা ভ্যাপার অবস্থায় আছে। পরমাণুটা অর্থাৎ স্যাম্পেলটা পরমাণুতে রূপান্তরিত হয়েছে, অ্যাটমে রূপান্তরিত হয়েছে এবং সে উত্তপ্ত অবস্থায় আছে, বাষ্পীয় অবস্থায় আছে। এবার এর মধ্যে অসংখ্য কিন্তু পরমাণু আছে, মনে থাকবে এর মধ্যে অসংখ্য পরমাণু আছে, সোডিয়াম পরমাণু, সোডিয়াম বাষ্প আকারে আছে। এবার এর ভিতর দিয়ে আমাদের ওই যে দেখো যে রেডিয়েশনটা এখান থেকে সোর্স থেকে যে রেডিয়েশনটা বেরোচ্ছে, সেই রেডিয়েশনটা যখন এর ভিতর দিয়ে যাবে তখন ওই সোডিয়ামের পরমাণুগুলো এই রেডিয়েশনকে শোষণ করবে, শোষণ করে এবার তার ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে। ভালো করে বুঝবা, এবার তার ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে। একটু খেয়াল করো, মনে করো ইলেকট্রনটা এখানে আছে, ইলেকট্রনটা সোডিয়ামের ক্ষেত্রে এইখানে আছে। এবার এখান থেকে 589 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বা এখান থেকে আলোকরশ্মি বেরোচ্ছে, যে রেডিয়েশন আসছে সেই রেডিয়েশনটা আমাদের ইলেকট্রন শোষণ করলো, শোষণ করার পর ইলেকট্রনটা এখানে গেল। বলো এখানে ইলেকট্রনটা এখানে গেল। বলো এই অবস্থায় ইলেকট্রনটা এখানে যাওয়ার পর যদি আমি সোর্স বন্ধ করে দিই, তাহলে ইলেকট্রনটা কিন্তু আবার পূর্বের কক্ষপথে ফিরে আসবে, তখন রেডিয়েশন ছেড়ে দেবে। তখন যে বর্ণালীটা সৃষ্টি হয়, যদি এটাখানে স্পেকট্রোফটোমিটার থাকতো তাহলে সেখানে উজ্জ্বল বর্ণালী দেখা যেত, তার হচ্ছে ইমিশন স্পেকট্রাম, বিকিরণ বর্ণালী, তোমাদের মনে আছে। এবার মনে করো আমাদের এখানে সোর্সটা বন্ধ করা হয়নি, ইলেকট্রনটা শক্তি শোষণ করে উপরের দিকে গেছে, ইলেকট্রন শক্তি শোষণ করে উপরের দিকে গেছে। তাহলে ইলেকট্রন শক্তি শোষণ করে যে শক্তি নিয়ে সে উপরের দিকে গেছে, সেই শক্তিটা তো আর পাবো না। তাহলে শক্তিটা যদি না পাই, তাহলে এখানে যদি ফটোগ্রাফিক প্লেট রাখা হয়, তাহলে আমাদের টোটাল আমাদের যে স্পেকট্রাম পাবো এর মধ্যে একটা জায়গায় কালো দেখা যাবে। মনে আছে, ওটাকে বলা হয় ডার্ক স্পেকট্রাম বা শোষণ বর্ণালী। বলতো আমাদের পর্যায় সারণীতে তো বিভিন্ন এলিমেন্টস আছে, বিভিন্ন ধাতু আছে, প্রত্যেকের অ্যাটমিক রেডিয়াস কি একই রকম না? তাহলে প্রত্যেকের অ্যাটমিক রেডিয়াস যদি একই রকম না হয়, তাহলে শেষ কক্ষপথে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কিন্তু সবার একরকম না। তাহলে বলতো প্রত্যেকটা এলিমেন্টস কিন্তু একই তরঙ্গ দৈর্ঘ্যের আলোক শোষণ করবে না। দ্যাট মিনস প্রত্যেকটা এলিমেন্টসের শোষণ বর্ণালী একই রকম হবে না। যেহেতু ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের শোষণ বর্ণালী পাওয়া যাবে, সুতরাং এর উপর ডিপেন্ড করে নমুনার মধ্যে কোন এলিমেন্টস আছে আমরা খুব সহজে বের করতে পারবো। 60টির উপরে এলিমেন্টস এইভাবে শনাক্তকরণ করা যেতে পারে। যাক, এটা মূল কথা না, মূল কথাটা হচ্ছে আমাদের বেয়ার নাম্বারের সূত্র কিভাবে অ্যাপ্লাই করব। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে এখান থেকে আমরা লাইট সোর্স থেকে আমাদের লাইট বা রেডিয়েশন আসলো, সোডিয়াম তার ইলেকট্রনগুলো শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেছে। আমরা কিন্তু লাইট সোর্স বন্ধ করিনি, সুতরাং ইলেকট্রন নিচের দিকে নামতেছে না। তাহলে বলো যেটা শোষণ করে উপরের দিকে গেছে সেটা আর পাওয়া যাবে না। তাহলে যে রেডিয়েশনের যে অঞ্চলটা থেকে শক্তি শোষণ করে উপরের দিকে গেছে সেই রেডিয়েশনটা মানে সেই তরঙ্গদৈর্ঘ্য কিন্তু পাওয়া যাবে না। তাহলে যেটা শোষণ করেনি সেটা কিন্তু বের হয়ে আসলো, এই যে দেখো সেটা বের হয়ে আসলো, সেটা বের হয়ে আসলো, বুঝা গেছে? তার মানে ট্রান্সমিট ঘটলো। এখানে হয়েছে ইলেকট্রন শোষণ করে উপরে দিয়ে গেছে, তাহলে রেডিয়েশনের শক্তি শোষণ করে উপরে দিয়ে গেছে, কিন্তু সব শক্তি কিন্তু শোষণ করেনি, যার কারণে যে শক্তিটা শোষণ করেনি সেটা কিন্তু বের হয়ে আসছে। এটাকে বলছে আমরা আমাদের সে ভেদনযোগ্যতা, ভেদন, বা আমরা বলছিলাম ট্রান্সমিটেন্স বা ট্রান্সমিট ঘটলো। তাহলে এখান থেকে যে রশ্মিটা বের হলো সেই রশ্মিটাকে এখানে দেখো মনোক্রোমেটার, এটাকে বলছি আমরা এক বর্ণিকারক। তাহলে এর ভিতর দিয়ে আলোক রশ্মি আসার পর এটা একটা প্রোগ্রামার, এখানে এমন ভাবে সিস্টেমটা সফটওয়্যারের মাধ্যমে ডিজাইন করা হয়েছে যে এখানে দেখো গ্রেডিং রাখা আছে, অর্থাৎ এখানে অসমতল অংশ, এর উপর আলোক রশ্মি পড়লে আমাদের তুমি জানো তার ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করে, এনার্জির উপর ডিপেন্ড করে তোমরা পড়ে আসছো E=h নিউ, অর্থাৎ μ=c/λ, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের সাথে এনার্জির সম্পর্ক আছে। তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য যার কারণে এখানে যদি আমাদের এনার্জি ভিন্ন, যার কারণে তার প্রতিসরণ কোণ, প্রতিফলন, বিভিন্ন কোণের অ্যাঙ্গেল ভিন্ন ভিন্ন হবে। ফলে দেখো বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের এখান থেকে আমাদের আলোক রশ্মি আসছে।
এখন এই যে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি আসছে, এর মধ্যে থেকে এখানে দেখো আমাদের স্লিট বা চির, এর মধ্যে থেকে শুধুমাত্র একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি এই চিরের ভিতর দিয়ে আসবে। এখন এটা এরকম মনে করো আমাদের এই একটা আলোকরশ্মি, এখন এই আলোকরশ্মিটা আমাদের এই সামনে যেটা আছে, এটাকে বলছি আমরা গ্রেডিং, এর উপর আপাতিত হওয়ার পর দেখো এটা বিচ্ছিন্ন হয়ে গেল, বিচ্ছিন্ন হওয়ার পরে সামনে দেখো একটা চির আছে, তাহলে বলতো এর ভিতর দিয়ে একসঙ্গে কি তিনটা তরঙ্গদৈর্ঘ্যের তিনটা ওয়েভলেন্থের আলোকরশ্মি যেতে পারবে? না, এর ভিতর দিয়ে দেখো হয় এটা যাবে, না হলে এটা যাবে, না হলে এটা যাবে, তিনটা কিন্তু একসঙ্গে যেতে পারবে না, বুঝা গেছে? ঠিক এইভাবে প্রোগ্রামারটা এখানে সেট করা এই চিরের মধ্যে দিয়ে শুধুমাত্র একটা নির্দিষ্ট ওয়েভলেন্থের তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মির মধ্যে দিয়ে যাবে। কোনটা সেটা আমরা একটু পরে ব্যাখ্যা করতেছি। তাহলে দেখো এই চিরের ভিতর দিয়ে আসলো, আসার পর এখান থেকে দেখো আমাদের প্রতিফলিত হয়ে ডিটেক্টরে ধরা পড়বে। তোমরা জানো এই ডিটেক্টরে, তোমরা ফিজিক্সে পড়ে আসছো, ডিটেক্টরে ডায়োড থাকে। আমাদের এখানে যে এনার্জির ফোটনগুলো এর উপর পড়বে, সঙ্গে সঙ্গে তুমি জানো ইলেকট্রনিক সিগনালে কনভার্ট হবে, মনে থাকবে? এখানে ফোটনের যে এনার্জিটা, এটা ইলেকট্রনিক সিগনালে রূপান্তরিত হবে, অ্যাম্পলিফাই হয়ে আমাদের এখানে দেখো ডিজিটাল ডিসপ্লে আছে, এখানে আমাদের গ্রাফের সিগন্যাল তৈরি করবে, যার মাধ্যমে আমরা অ্যাবজর্বেন্স এবং ট্রান্সমিটেন্স যাই বলো না কেন সেটা আমরা এখান থেকে পেয়ে যাবো। তারপরে অ্যাবজর্বেন্স অথবা ট্রান্সমিটেন্স যদি পাই, তাহলে নমুনার কনসেন্ট্রেশন কত এটা বের করা যাবে। তো আশা করি মেকানিজমটা তোমরা বুঝতে পারছো। আমরা এবার একটু গ্রাফের দিকে যাব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো, প্রত্যেকে বোর্ডের দিকে তাকাও। তো দেখো আমরা ওয়াই অক্ষ বরাবর আমরা অ্যাবজর্বেন্স স্থাপন করলাম আর এক্স অক্ষ বরাবর কনসেন্ট্রেশন স্থাপন করলাম। এখানে আমরা মনে করো আমাদের এই সেই ডিজিটাল ডিসপ্লে যেটা আমরা বলতেছি, এই ডিসপ্লেতে আমাদের গ্রাফ তৈরি হয়েছে। গ্রাফটা এরকম এ সি অথবা আমাদের ট্রান্সমিটেন্স কনসেন্ট্রেশন। তো তুমি জানো যদি টি পাই তাহলে তার বিপরীত রাশি হচ্ছে এ, এই সেই এ, দেখছো টির বিপরীত হচ্ছে এ। আমরা টি পাইলে এ বের করতে পারবো, ট্রান্সমিটেন্স অথবা অ্যাবজর্বেন্স যাই পাই না কেন টি পাইলে আমরা তার বিপরীতে এ স্থাপন করব। স্থাপন করলে তুমি জানো আমরা বলছিলাম তোমাদের, মনে করো আমরা একটা এরকম ভাবে আমাদের একটা স্ট্রেট লাইন পাই, তাহলে মনে করো এখানে অ্যাবজর্বেন্স যদি এরকম হয় তাহলে এটাকে থেকে আমরা বলো এখান থেকে আমাদের কনসেন্ট্রেশন বের করতে পারবো। দেখছো এই গ্রাফে এখানে আমরা এ বসিয়ে, ওয়াই অক্ষ বরাবর এ বসিয়ে, তারপর আমরা এখান থেকে এক্স অক্ষ বরাবর নমুনার মধ্যে কনসেন্ট্রেশন কত সেটা বের করতে পারবো। আর হলো যে আমরা এখানে আসলে কোন ওয়েভলেন্থটা ব্যবহার করব একটু খেয়াল করো। সেই ক্ষেত্রে তোমাদের বলছিলাম যে আমরা অ্যাবজর্বেন্সের বিপরীতে তরঙ্গদৈর্ঘ্য স্থাপন করলাম, মনে করো 400, তারপর 600, 800 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য, এগুলো আমরা স্থাপন করলাম। এবার আমরা এখানে যে পলিক্রোমেটিক লাইট, দেখো এটা পলিক্রোমেটিক, কিন্তু বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি আসছে পলিক্রোমেটিক। এই পলিক্রোমেটিক লাইটের একটা একটা করে মনে করো প্রথমে 400 তরঙ্গদৈর্ঘ্য চালনা করব। এই তরঙ্গদৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা এখানে পিক পাবো, সিগন্যাল পাবো, তারপর 600 তরঙ্গদৈর্ঘ্য, তারপর 800 তরঙ্গদৈর্ঘ্য, বিভিন্ন নরমাল একটা উদাহরণ, ফর এক্সাম্পল বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের জন্য আমরা এখানে অ্যাবজর্বেন্স পাবো। মনে করো আমরা এখানে অ্যাবজর্বেন্স পেলাম, এরকম অ্যাবজর্বেন্স পেলাম, এরকম ভাবে অ্যাবজর্বেন্স পেলাম। তো দেখো আমরা এরকম ভাবে আমরা অ্যাবজর্বেন্সের সিগন্যাল পেয়েছি। তো তোমরা বলো এই সিগন্যাল থেকে আমাদের এই যে স্যাম্পলটা, এই স্যাম্পলটা দেখো এখানে ছোট ছোট সিগন্যাল পাওয়া গেছে, এগুলো মেইনলি শোষণ হয়নি, মেইনলি শোষণ হয়েছে এই অংশটা যেখানে সর্বোচ্চ পরিমাণ পিক পেয়েছি। তার মানে এই নমুনাটা এই তরঙ্গদৈর্ঘ্য অর্থাৎ 500 ন্যানোমিটার, দেখছো 500 ন্যানোমিটার, এই 500 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মিটা ভীষণ করছে। এই জন্য এখানে আমাদের এটা হলো সর্বোচ্চ ল্যামডা ম্যাক্স, মনে থাকবে, অর্থাৎ ম্যাক্সিমাম ল্যামডা হচ্ছে এটাই কি আমাকে গ্রহণ করতে হবে। আমরা এইভাবে সফটওয়্যারটা এখানে ডিজাইন করব, এটাকে আমরা প্রোগ্রামিং বলতেছি। এই প্রোগ্রামের মাধ্যমে সফটওয়্যারটা এমনভাবে ডিজাইন করব যেন এই চিরের ভিতর দিয়ে শুধুমাত্র এই 500 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মিটা আসে, বুঝা গেছে? 500 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মিটা আসে। যদি ইচ্ছা করি তাহলে আমাদের এই নীলটাও আসতে পারে, কালোটাও আসতে পারে, সেটা ডিপেন্ড করতেছে যে কোনটা ল্যামডা ম্যাক্স সর্বোচ্চ, কোন তরঙ্গদৈর্ঘ্যটা সর্বোচ্চ, এই নীলটা নাকি লালটা নাকি হচ্ছে কালোটার ক্ষেত্রে সিগন্যাল বেশি পাওয়া গেছে। যেটা ক্ষেত্রে সিগন্যাল বেশি পাওয়া গেছে সেটা হবে হচ্ছে আমাদের মানে উৎকৃষ্ট মানের আমাদের ওয়েভলেন্থ। সেই লেন্থ নিয়ে আমরা কাজ করে আমরা খুব সহজে আমাদের এই শোষণ বর্ণালীর মাধ্যমে সির মান পেলাম, নমুনা ঘনমাত্রা পেলাম। এবং এই ক্ষেত্রে শোষণ বর্ণালী যেহেতু ভিন্ন ভিন্ন ধাতুর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন, এই শোষণ বর্ণালীর কথা বলতেছিলাম, ভিন্ন ভিন্ন ধাতুর ক্ষেত্রে শোষণ বর্ণালী ভিন্ন ভিন্ন, এর উপর ডিপেন্ড করে আমরা খুব সহজে এলিমেন্টসগুলো শনাক্তকরণ করতে পারি। এটাই হলো এএএস এর কাজ।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আরো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা আমাদের অর্গানিক কেমিস্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য মন দিয়ে শুনতে হবে। অর্গানিক কেমিস্ট্রিতেও আমাদের এটা খুব বেশি পরিমাণ আলোচনা হয়। আমাদের এখনকার টপিকটা হলো ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি। সংক্ষেপে লিখলাম ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি। খুব গুরুত্বপূর্ণ টপিক ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি। আমরা আগে জানতে চাই যে আসলে এটা কি, আর এর মাধ্যমে আসলে কি বের করতে চাই। খুব ভালো করে বুঝবা। ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি বুঝতেই পারতেছো যে সাধারণত 200 থেকে 800 ন্যানোমিটার, অর্থাৎ আমরা আমাদের যে ভিজিবল রে সেটা হলো 380 থেকে 780 ন্যানোমিটার। আর আমাদের যে ইউভি অর্থাৎ আমাদের নিয়ার যে ইউভি অর্থাৎ ভিজিবলের পাশে যে আমাদের ইউভি অঞ্চল আছে, এই ক্ষেত্রে আমরা সাধারণত 200 থেকে 379 ন্যানোমিটার, দ্যাট মিনস সরাসরি লিখলাম 200 থেকে 800 ন্যানোমিটার ওয়েভ লেন্থের আলো, আমরা ওয়েভ লেন্থের রেডিয়েশনটা আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব করে যে বর্ণালীমেট্রিক পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের নমুনার মধ্যে কি ফাংশনাল গ্রুপ আছে, মানে কার্যকারীমূলক কি আছে এটা জানা যাবে। সঙ্গে সঙ্গে এর মধ্যে কনজুগেটেড পাই বন্ধন আছে কিনা অর্থাৎ একান্ত দ্বিবন্ধন আছে কিনা জানা যাবে, অথবা অথবা আমাদের মলিকুল অর্থাৎ কি ধরনের অণু আছে, জৈব যৌগে কি নমুনা জৈব যৌগ নেওয়া হয়েছে, এগুলো জানা যাবে আমাদের এই ইউভি বর্ণালী বিশ্লেষণ করে। তাকে আমরা বলতেছি ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি। আবার আমরা বলি, আমরা আগের বার এলিমেন্ট শনাক্তকরণ করছি, অর্থাৎ ধাতু পরমাণু সোডিয়াম নাকি পটাশিয়াম শনাক্তকরণ করছি। এবার একটু অন্যরকম বিষয়, একটা জৈব যৌগ, এটা কি অ্যামাইনো অ্যাসিড, এটা কি প্রোটিন, অথবা জৈব যৌগের মধ্যে ফাংশনাল গ্রুপ কি, এটা কি কার্যকরীমূলক কার্বক্সিলমূলক আছে কিনা, অ্যালডিহাইডমূলক আছে কিনা, কিটোন আছে কিনা, এস্টার আছে কিনা, এই সমস্ত কার্যকারীমূলক আছে কিনা, জৈব অণুটা কি, তার ঘনমাত্রা কত, বোঝা গেছে এই সমস্ত। এবং আমাদের যৌগটার মধ্যে কার্বন শিকলে কনজুগেটেড দ্বিবন্ধন আছে কিনা, এই যে দেখো দ্বিবন্ধন, কনজুগেটেড দ্বিবন্ধন দেখছো, কনজুগেটেড দ্বিবন্ধন দেখছো, দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন। কনজুগেটেড মানে হচ্ছে একান্তর দ্বিবন্ধন, মানে একবার একক বন্ধন একবার দ্বিবন্ধন। দেখছো কনজুগেটেড দ্বিবন্ধন আছে কিনা কোনো অ্যারোমেটিক সিস্টেমের মধ্যে। খেয়াল করো, কোনো অ্যারোমেটিক সিস্টেমের মধ্যে আমাদের পাই বন্ধন কয়টা আছে। এই সব কিছু শনাক্তকরণের জন্য যে ইলেকট্রনিক্স বর্ণালী ব্যবহার করা হয় তাকেই বলতেছি আমরা ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি। তো এখন কথা হলো যে কারা দিবে, সমস্ত জৈব যৌগ কিন্তু দিবে না। যে সমস্ত জৈব অণুতে, আবার বলি, যে সমস্ত জৈব অণুতে পাই ইলেকট্রন থাকে অথবা পাই বন্ডিং ইলেকট্রন এবং নন বন্ডিং ইলেকট্রন থাকে, তারাই শুধুমাত্র ইউভি ভিজিবল এই অঞ্চলের রেডিয়েশন শোষণ করবে এবং তাদের ক্ষেত্রে ইলেকট্রনিক্স বর্ণালী সৃষ্টি হবে, এবং তাদের ক্ষেত্রে আমরা এই সমস্ত পদার্থগুলো শনাক্তকরণ করতে পারবো। তাহলে কি কি বললাম, আমাদের হয় পাই বন্ডিং ইলেকট্রন অথবা নন বন্ডিং ইলেকট্রন থাকা লাগবে। তো এটা কেমন, আমরা অনেক বিস্তারিত হয়ে যাচ্ছে, কারণ এগুলো এত বিস্তারিত করলে হয়তো সময় পারবো না। তারপর আমরা একটু বলি, আমরা যখন আমাদের কেমিক্যাল বন্ডিং পড়াচ্ছিলাম তখন বলছিলাম সমযোজী বন্ধন গঠনের জন্য দুইটা তত্ত্ব আছে, একটা হলো ভিবিটি ভ্যালেন্স বন্ড থিওরি, আর একটা হচ্ছে এমওটি মলিকুলার অরবিটাল থিওরি। দেখো তোমাদের মনে আছে কিনা মলিকুলার অরবিটাল থিওরি। যেমন আমরা যদি হাইড্রোজেন অণুর কথা বলি, এটা যদি তার মলিকুলার অরবিটাল থিওরির কথা বলি, তুমি জানো অ্যাটমিক অরবিটাল আর মাঝখানে আমরা লিখছিলাম মলিকুলার অরবিটাল, মনে আছে? তাহলে হাইড্রোজেন পরমাণু তার 1s অরবিটাল, এই হাইড্রোজেন পরমাণু তার 1s অরবিটাল, অর্থাৎ দুইটা হাইড্রোজেন পরমাণু, দেখো একটা হাইড্রোজেন, মনে আছে? তাহলে বলো এই হাইড্রোজেন পরমাণুতে একটা ইলেকট্রন আছে, এই হাইড্রোজেন পরমাণুতে একটা ইলেকট্রন আছে। এই তত্ত্বের কথা হলো পারমাণবিক অরবিটালগুলোর সংযোজন এবং বিয়োজন ঘটবে। সংযোজন বিয়োজন কিভাবে হয় তার জন্য আরেকটা লেকচার দিব নেক্সট ক্লাসে, কারণ এগুলো না জানলে অর্গানিক কেমিস্ট্রি পড়া যাবে না। তো আমি সংক্ষেপে বলতেছি যে আমাদের যতগুলো পারমাণবিক অরবিটাল যুক্ত হবে ততগুলো আণবিক অরবিটাল তৈরি হবে। তার মধ্যে একটা হবে বন্ডিং, একটা হবে অ্যান্টি বন্ডিং। বন্ডিং কেন হবে তারও ব্যাখ্যা আছে, অ্যান্টি বন্ডিং কেন হবে তারও ব্যাখ্যা আছে। যেমন একটু খেয়াল করো, মনে করো দেখো এটা মুখোমুখি, এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, দেখছো দুটো অরবিটাল, এটা একটা হাইড্রোজেন পরমাণু, এটা একটা হাইড্রোজেন পরমাণু। তাহলে এই দুইটা যুক্ত হলো, এটা হলো বন্ডিং। তো এই যুক্তটা তো অন্যভাবে হতে পারতো, এরকম ভাবে হতে পারতো, দেখছো এরকম ভাবে হতে পারতো, এরকম ভাবে হতে পারতো, দেখছো এটা বলছি আমরা অ্যান্টি বন্ডিং। ঠিক তদ্রূপ এখানে আমাদের দেখো এই দুটো অরবিটাল, পারমাণবিক অরবিটাল মিলে আমাদের তৈরি হবে একটা বন্ডিং অরবিটাল, একটা তৈরি হবে অ্যান্টি বন্ডিং অরবিটাল। বন্ডিং অরবিটাল নিম্ন শক্তি সম্পন্ন, বাট স্টেবল। অ্যান্টি বন্ডিং অরবিটাল উচ্চ শক্তি সম্পন্ন বাট আনস্টেবল। ইলেকট্রনের বিন্যাস করতে চাই আবহাওয়া নীতি অনুসারে, দেখো এই যে আবহাওয়া নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস করলাম। এই ক্ষেত্রে তোমাদের বন্ড অর্ডার বের করতে হয়, মনে আছে?
বন্ডিং অরবিটালের ইলেকট্রন সংখ্যা মাইনাস অ্যান্টি বন্ডিং অরবিটালের ইলেকট্রন সংখ্যা ভাগ 2 সমান সমান 1, তাহলে হাইড্রোজেনের মধ্যে একটা বন্ধন আছে। এটা হলো আমাদের সমজীবী বন্ধন গঠনের একটা আধুনিক তত্ত্ব, যেটাকে বলতেছি আমরা মলিকুলার অরবিটাল থিওরি। এই থিওরির মাধ্যমে আমরা সমস্ত সমজীবী অণুগুলো এভাবে ব্যাখ্যা করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা ছিল আমাদের সিগমা অরবিটালের ক্ষেত্রে সংযোজন বিয়োজনও হতে পারে। আমরা পাই অরবিটালের ক্ষেত্রেও একটু দেখাতে চাই, আমরা একটু ডিটেলস দেখাতে চাই আমাদের কি হবে এই ক্ষেত্রে। একটু খেয়াল করো, আমরা 10 মিনিট এখন সময় নিব, এই জন্য ধৈর্য ধরে, কারণ এগুলো না জানলে আমরা আবারও বলতেছি অর্গানিক কেমিস্ট্রি এমন জায়গা আছে বুঝতে পারবো না কিন্তু। খেয়াল করো একটু, মনে করো অ্যাটমিক অরবিটাল, অ্যাটমিক অরবিটাল এটা হচ্ছে আমাদের মলিকুলার অরবিটাল, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এনার্জি লেভেল। তো খেয়াল করো একটু, আমরা একটু সংক্ষেপে দেখাচ্ছি। বুঝছো? তাহলে কি হতে পারে, আমাদের এই অরবিটাল গুলো যুক্ত হতে পারে। দেখো এরকম হতে পারে, আমরা সংক্ষেপে দেখালাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখানে দেখাই, এখানে দেখাই। দেখো এটা মনে করো এস অরবিটাল, মনে থাকবে এস অরবিটাল, এটা এস অরবিটাল, এই দুইটা মিলে আমাদের এখানে তৈরি হতে পারে এই যে অরবিটালটা, এটা হচ্ছে বন্ডিং সিগমা, বুঝা গেছে? বন্ডিং সিগমা, সিগমা এস অরবিটাল মনে থাকে জানো। একটা তৈরি হচ্ছে অ্যান্টি বন্ডিং সিগমা অরবিটাল, মনে থাকবে। আবার একটা হচ্ছে অ্যান্টি বন্ডিং সিগমা, এই যে এরকম অ্যান্টি বন্ডিং সিগমা, বুঝা গেছে? তাহলে আমরা সিগমা অ্যান্টি বন্ডিং সিগমা অরবিটাল পেলাম, বুঝছো? এরকম পাওয়া যাবে। তো আমরা একসঙ্গে দুটো না দেখায় একটা একটা দেখায়, তাহলে বুঝতে হবে। এখানে এটা হলো দেখো পাই অরবিটাল, এটা হচ্ছে আমাদের পি অরবিটাল, পি অরবিটাল, এর মাধ্যমে আমাদের তিনটা 6টা অরবিটাল তৈরি হবে। দেখো এটাকে আমরা বলতেছি আমাদের বন্ডিং, এটাকে বলতেছি আমরা অ্যান্টি বন্ডিং, দেখছো? তাহলে 6টা 2টা লেখা হয়ে গেছে। দেখো এখানে আরেকটা লিখলাম, লক্ষ্য করো এখানে আরেকটা লিখলাম, দেখছো? তাহলে এটা যদি আমাদের বন্ডিং হয় তাহলে এটা হবে অ্যান্টি বন্ডিং। তো এটা যদি আমরা আমাদের সিগমা বলি, মনে করো এরকম যদি সিগমা বলি, সিগমা বন্ডিং অরবিটাল, তাহলে এটা হবে সে অ্যান্টি বন্ডিং সিগমা। এটা যদি আমাদের পাই অরবিটাল হয় তাহলে এটা হবে সে অ্যান্টি বন্ডিং পাই। আর দেখো কোনো কোনো অরবিটাল অনেক সময় বন্ধন তৈরি করবে না, তাদেরকে বলতেছি আমরা নন বন্ডিং, মনে থাকবে? তাহলে দেখো আমাদের মোট 6টা অরবিটাল তৈরি হচ্ছে, কিন্তু দেখো 1 2 3 4 5 6, দেখছো 6টা। তাহলে এটা হচ্ছে সিগমা, এটা হলো অ্যান্টি বন্ডিং সিগমা, এটা হলো পাই, এটা হলো অ্যান্টি বন্ডিং পাই, আর এটা হচ্ছে নন বন্ডিং, সংক্ষেপে লিখলাম এন, নন বন্ডিং অরবিটাল। প্রত্যেকে খেয়াল করবা, আমরা সংক্ষেপে বলতেছি কিন্তু আমাদের একটা কাল্পনিক চিত্রের কথা বলতেছি। তো লক্ষ্য করো একটু, তো প্রথমে ইলেকট্রন আগে এখানে প্রবেশ করবে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে, মনে থাকবে? তাহলে আমাদের যে আমাদের বন্ডিং অরবিটাল, দেখো এটা হলো পাই বন্ডিং অরবিটাল, এটা হলো বন্ডিং মলিকুলার অরবিটাল, এটা হলো অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, এটা হলো বন্ডিং পাই অরবিটাল, বন্ডিং পাই মলিকুলার অরবিটাল, এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, এটা হচ্ছে নন বন্ডিং অরবিটাল। তো দেখো ইলেকট্রনগুলো আগে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, মনে করো এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, বুঝা গেছে? তো যদি থাকে, বিজ্ঞানীরা বলছে মনে করো একটা জৈব অণু, তার মধ্যে সিগমা বন্ধন আছে। তা তুমি জানো সিগমা বন্ধন ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বেশি থাকে। তো আকর্ষণ যদি বেশি থাকে তাহলে ইউভি ভিজিবল অঞ্চলের যে রেডিয়েশন, সেই রেডিয়েশন সিগমা বন্ধন ইলেকট্রনকে উপরের দিকে নিয়ে যেতে পারবে না, যার কারণে সিগমা বন্ধন বিশিষ্ট অণুগুলো খুব সহজে আমরা আমাদের এই ইউভি ভিজিবল স্পেকট্রোমিটারের মাধ্যমে আমরা শনাক্তকরণ করতে পারবো না। এই জন্য আমরা বলছি যে সিস্টেমের মধ্যে পাই ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন থাকলেই হবে না, কি পাই ইলেকট্রন? বন্ডিং পাই ইলেকট্রন অথবা নন বন্ডিং পাই ইলেকট্রন। তো দেখো এই হলো সেই বন্ডিং পাই ইলেকট্রন, এখানে যদি ইলেকট্রন থাকে অথবা আমাদের এই নন বন্ডিং এ যদি ইলেকট্রন থাকে, তাহলে তারা খুব সহজে কি করবে, লক্ষ্য করে একটু, খুব সহজে তারা রেডিয়েশন শোষণ করবে। তো দেখো এরপর যদি লক্ষ্য করে একটু, যদি আমরা আমাদের রেডিয়েশনের কথা বলি, তারপরে এই যে এনার্জি, যদি রেডিয়েশনের কথা বলি, তাহলে এই পাই থেকে, লক্ষ্য করো পাই থেকে অ্যান্টি বন্ডিং পাই যাবে, অথবা আমাদের নন বন্ডিং থেকে আমাদের অ্যান্টি বন্ডিং পাই যাবে, দেখছো? তো লক্ষ্য করে একটু, এটা হলো আমাদের নন বন্ডিং, এটা হচ্ছে আমাদের এই অ্যান্টি বন্ডিং। তাহলে দেখো তো এই যে নন বন্ডিং দেখছো, এই নন বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং, আমার অ্যান্টি পাই বন্ডিং যেটা, দেখো এদের মধ্যে আমাদের শক্তির পার্থক্য কিন্তু খুব কম। তাহলে বলতো শক্তির পার্থক্য যদি কম হয়, মানে শক্তি যদি কম হয়, তাহলে কিন্তু রেডিয়েশনটা কি হয় বলতো, মানে যে রেডিয়েশনের এনার্জি কম তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বুঝা গেছে? তরঙ্গ দৈর্ঘ্য বেশি।
তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি সেটা কি ইউভি অঞ্চলে নাকি ভিজিবল অঞ্চলে? ভিজিবল অঞ্চলে। তার মানে কি ভিজিবল অঞ্চলের ক্ষেত্রে যখন রেডিয়েশন শোষণ করবে তখন আমরা কিন্তু আলোক রশ্মিটা দেখতে পারবো, বুঝা গেছে? তাহলে কোনো জৈব যৌগে যদি আমাদের এই ভিজিবল অঞ্চলে শোষণ করে এবং রেডিয়েশনটা দেখা যায়, তাহলে বুঝতে হবে ওর মধ্যে এক ধরনের কার্যকারীমূলক আছে, যে কার্যকারীমূলকের জন্য জৈব যৌগটা বর্ণযুক্ত। এটাকে ক্রোমোফোর বলা হয়, এটাকে ক্রোমোফোর বলা হয়। তো একটু লক্ষ্য করো, আমাদের দেখো তো এই দুটার মধ্যে শক্তির পার্থক্য সবচেয়ে কম। এটা থেকে এটা শক্তির পার্থক্য আরো বেশি, এটা থেকে শক্তির পার্থক্য আরো বেশি। এই জন্য সিগমা ইলেকট্রনগুলো খুব সহজে আমাদের রেডিয়েশন শোষণ করতে পারবে না। এবং কোথায় কোন অরবিটালে গুলো সহজে রেডিয়েশন শোষণ করবে? এই যে নিকটবর্তী, দেখো এখান থেকে এখানে যাওয়া সম্ভব, এখান থেকে এখানে যাওয়া সম্ভব। এই জন্য এই অঞ্চলটার যে আমাদের অরবিটালগুলো, এটাকে বলা হচ্ছে HOMO, মনে থাকবে? দেখো, হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল। আর এই অঞ্চলটা, এই অরবিটালগুলোকে বলতেছি LUMO, অর্থাৎ লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল। অর্থাৎ আমাদের হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল থেকে যদি লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটালে পাই ইলেকট্রনের যদি স্থানান্তর ঘটে, তাহলে আমরা খুব সহজে ওই জৈব অণুটাকে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপির মাধ্যমে শনাক্তকরণ করতে পারবো। এগুলো বেসিক কথাবার্তা, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব আমরা। আর 5 মিনিটের মধ্যে একটু যন্ত্রের সজ্জার মাধ্যমে একটু দেখাচ্ছি কি ঘটনা ঘটবে। যে শিক্ষার্থীবৃন্দ, বইটা আগে তুমি রিডিং করবা, তাহলে বুঝতে সহজ হবে। যাই হোক, আমরা বলতেছি এখানে ইউভি ভিজিবল লাগবে। আমরা ইউভি তৈরি করে এমন সোর্স নিব, এটাকে ডিউটোরিয়াম ল্যাম্প বলা হয়। আর ভিজিবল আলোক রশ্মি তৈরি করবে এমন ল্যাম্পটাকে বলতেছি আমরা ট্যাংস্টেন ল্যাম্প। দেখো, একটা হলো ডিউটোরিয়াম ল্যাম্প, এটা হচ্ছে আমাদের ইউভির উৎস, মনে থাকবে ইউভির উৎস ডিউটোরিয়াম ল্যাম্প। আর এটা হচ্ছে আমাদের ট্যাংস্টেন ল্যাম্প, ট্যাংস্টেন ফুল ফর্ম ট্যাংস্টেন ল্যাম্প, এটা হচ্ছে আমাদের ভিজিবল, বুঝা গেছে? তাহলে এখান থেকে আমাদের আলোক রশ্মি দেখো বের হবে, ডিউটোরিয়াম ল্যাম্প থেকে আমাদের আলোক রশ্মি আসলো, এখান থেকে আলোক রশ্মি আসলো, আসার পর এটাকে বলছি আমরা মনোক্রোমোটার, মনে থাকবে? এই মনোক্রোমোটার মধ্যে আমাদের প্রিজম রাখা আছে, প্রিজম। অর্থাৎ আমাদের আগের বার যেরকম গ্রেডিং ব্যবহার করা হয়েছে, এক্ষেত্রে হচ্ছে প্রিজম ব্যবহার করা হয়েছে। তোমরা জানো প্রিজমের উপর সাদা আলোক রশ্মি বলে 7টা আলোয় বিভক্ত হয়ে যায়, ঠিক তদ্রূপ এখানে যে ইউভি এবং ভিজিবল আলোক রশ্মি এর মধ্যে দিয়ে আসবে, আসার পর এটা ছিল পলিক্রোমেটিক, এখানে আসার পর মনোক্রোমেটিক হয়ে যাবে। তো দেখো কি হবে, দেখো এখান থেকে আসার পর বিভিন্ন অ্যাঙ্গেলে আলোক রশ্মিগুলো বিভক্ত হয়ে গেল, বিভিন্ন অ্যাঙ্গেলে বিভক্ত হয়ে যাবে। বিভক্ত হয়ে যাওয়ার পর এখানে আমরা এমন ভাবে এই প্রোগ্রামটা সেট করছি যে আমাদের এখানে একটা, লক্ষ্য করো, এখানে একটা স্লিট আছে। এই স্লিটের মাধ্যমে শুধুমাত্র আমাদের নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের অর্থাৎ একবর্ণী আলোক রশ্মিটা বের হবে। এই একবর্ণী আলোক রশ্মিটা এখান থেকে বের হয়ে আসবে। একবর্ণী আলোক রশ্মিটা বের হয়ে আসার পর এখানে আমাদের এটাকে বলা হচ্ছে রোটেটিং চপার। অর্থাৎ এর উপর যখন আলোক রশ্মি পড়বে, আলোক রশ্মি দুইটা অংশে বিভক্ত হয়ে যাবে। আবার এটাকে বলছি আমরা রোটেটিং চপার। এখানে আলোক রশ্মি দুইটা অংশে বিভক্ত হবে। এই আলোক রশ্মিটা অর্থাৎ একবর্ণী আলোক রশ্মিটা দুইটা অংশে বিভক্ত হবে, ভালো করে খেয়াল করবা, দুইটা অংশে বিভক্ত হবে। বিভক্ত হওয়ার পর এখানে আমরা আমাদের স্যাম্পল হোল্ডার রাখা আছে। দেখো এখানে দুইটা সেল রাখা আছে, একটা সেলের নাম হচ্ছে রেফারেন্স সেল, একটা হচ্ছে আমাদের স্যাম্পল সেল। খেয়াল করে একটু, আমাদের এই যে একবর্ণী আলো, এটা আমাদের রোটেটিং চপারের মাধ্যমে দুইটা অংশে বিভক্ত হয়ে একটা অংশ যাবে হচ্ছে আমাদের একটা সেল। এই সেলের মধ্যে শুধুমাত্র আমাদের রেফারেন্স অর্থাৎ রেফারেন্স দ্রাবক, কোনো দ্রব নাই, কোনো জৈব অণু নাই, এর ভিতর দিয়ে যাবে। আর আরেকটা অংশ বিভক্ত হয়ে আমাদের এই যে আমাদের যে সেলটা আছে, এই সেলটার মধ্যে আমরা একটা স্যাম্পল নিয়েছি, অর্থাৎ আমরা এখানে একটা জৈব অণু নিয়েছি, দ্রাবক সহ জৈব অণু নিয়েছি। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, এই ক্ষেত্রে যে আলোক রশ্মিটা আসছে, এই আলোক রশ্মিটার প্রাথমিক ইনিশিয়াল ইন্টেন্সিটি হচ্ছে I0, বলো এটার প্রাথমিক আমাদের তীব্রতা I0 দিয়ে প্রকাশ করলাম। এবার বলো, যেহেতু এর মধ্যে শুধুমাত্র রেফারেন্স অর্থাৎ আমাদের দ্রাবক, কোনো দ্রব নাই, এই জন্য ইনিশিয়াল এবং ফাইনাল অবস্থা একই রকম, বুঝা গেছে? ইনিশিয়াল এবং ফাইনাল অবস্থা একই রকম, অর্থাৎ এখানেও আমরা I0 পাবো। বাট এখানে কিন্তু আমাদের দ্রব রয়েছে, দ্রাবকের মধ্যে দ্রব আছে, নমুনা আছে। তাহলে এই নমুনাটা কিন্তু আমাদের এই আলোক শোষণ করবে। তো যেটা শোষণ করবে সেটা তো আমরা পাবো না, ফলে অবশিষ্ট আলোক রশ্মি বের হয়ে আসবে। এটাকে আমরা I দিয়ে প্রকাশ করি, তোমাদের মনে আছে? এটা হলো ফাইনাল অবস্থা, তোমাদের মনে আছে? এরপর দেখো, এটাকে আমরা এখানে ডিটেক্টর রাখা, এই ডিটেক্টরে ধরা পড়বে।
এরপর এটাকে অ্যাম্পলিফাই করব, অ্যাম্পলিফাই করার পর এটাকে আমাদের কম্পিউটারে সিগন্যাল তৈরি করবে, বুঝা গেছে? ডিজিটাল সিগন্যাল তৈরি করবে, একটু ডিজিটাল সিগন্যাল তৈরি করবে। তো একটু খেয়াল করো, এই জায়গাটা একটু ভালো করে বুঝবা, আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ব্যাখ্যা করি, তাহলে বুঝতে সহজ হবে। দেখো ইউভি ভিজিবল, এটা হলো আমাদের 200 থেকে 800 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য সৃষ্টি করব। এই ইউভি বর্ণালী সৃষ্টি করার জন্য ডিউটেরিয়াম ল্যাম্প রাখা হয়েছে, আর আমাদের দৃশ্যমান আলোক রশ্মি সৃষ্টি করার জন্য এখানে ট্যাংস্টেন ল্যাম্প রাখা হয়েছে। তাহলে এই দুইটা থেকে আলোক রশ্মি বের হলো। এখানে হচ্ছে মনোক্রোমোটার, অর্থাৎ প্রিজমটা মনোক্রোমোটারের কাজ করবে। এখানে স্লিটের মাধ্যমে একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যে আলোক রশ্মি বের হবে। এটাকে চপার, রোটেটিং চপার বলা হয়। এখান থেকে আলোক রশ্মি, এক বর্ণে আলোক রশ্মি এখানে এসে দুইটা অংশে ব্যাপ্ত হবে। একটা যাবে হচ্ছে রেফারেন্সের মধ্যে দিয়ে, একটা যাবে স্যাম্পলের মধ্যে দিয়ে। রেফারেন্সের মধ্যে কোনো দ্রব্য নাই, ফলে আপাতিত আলোক রশ্মি এবং নির্গত আলোক রশ্মির ইন্টেন্সিটি একই রকম। এখানে আপাতিত আলোক রশ্মি এর ভিতর দিয়ে যাওয়ার পর এখানে দ্রব্য কর্তৃক শোষিত হবে, ফলে এখানে অবশিষ্ট যেটা বের হবে সেটা হচ্ছে আই। তাহলে তুমি বলো, একটু খেয়াল করো, বলো তো আই নটের জন্য আমাদের ট্রান্সমিট হয়েছে আই, অতএব এককের জন্য আমাদের ট্রান্সমিট হয়েছে আই বাই আই নট, যেটাকে আমরা তোমাদের মনে আছে টি দিয়ে প্রকাশ করছিলাম। তার মানে এখান থেকে আমরা কিন্তু ট্রান্সমিটেন্স পাবো। দেখো এখান থেকে ট্রান্সমিটেন্স পাবো। এর বিপরীত রাশি হচ্ছে অ্যাবজর্বেন্স, এর বিপরীত রাশি হচ্ছে অ্যাবজর্বেন্স। তো একটু খেয়াল করো, আমরা কয়েকটা গ্রাফ দেখাই। মনে করো এই ক্ষেত্রে এ আর একটা হচ্ছে ল্যামডা। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখো, আমরা এই ক্ষেত্রে আমাদের যে ওয়েভলেন্থ ব্যবহার করলে আমাদের এই স্যাম্পলটা সর্বোচ্চ মাত্রার অ্যাবজর্বেন্স হবে, সেই তরঙ্গদৈর্ঘ্যটা আমরা এখান থেকে দেখে নেব। প্রথমে নীল আলোটা পাস করাবো, তারপর লাল আলোটা চালনা করব, তারপর কালো আলোটা চালনা করব, বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য চালনা করব। দেখবো আমাদের এই কম্পিউটারে কোনটার ক্ষেত্রে বেশি সিগন্যাল তৈরি করছে। এটার ক্ষেত্রে সর্বোচ্চ, এটা হলো ল্যামডা ম্যাক্স। এবার সেটাকে আমরা সফটওয়্যারের মাধ্যমে ফিক্স করে দেব যে এখান থেকে নীল আলোটা যাবে নাকি লাল আলোটা যাবে। তো আমরা এই গ্রাফটা আপাতত বুঝতে পারলাম। এবার একটু খেয়াল করো, লক্ষ্য করো, আমরা আমাদের এই যে ওয়াই অক্ষ দেখছো, এই ওয়াই অক্ষ বরাবর আমরা টি স্থাপন করলাম, আর এক্স অক্ষ বরাবর আমরা কনসেন্ট্রেশন স্থাপন করলাম। একটু খেয়াল করো, আমরা ট্রান্সমিটেন্স অর্থাৎ শোষণ, আর এক্স অক্ষ বরাবর আমরা কনসেন্ট্রেশন স্থাপন করলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে করো প্রাথমিক অবস্থায় এই যে ঘনমাত্রাটা দেখছো, এর ঘনমাত্রাটা মনে করো 0.02 মিলিমোলার, মানে ঘনমাত্রাটা খুবই কম। বলতো ঘনমাত্রা যদি কম হয় তাহলে শোষণটা কম হবে, শোষণটা যদি কম হয় তাহলে ট্রান্সমিটেশনটা বেশি হবে, শোষণ কম হলে ট্রান্সমিটেশন বেশি হবে। তাহলে বলো এদিকে ঘনমাত্রা বেশি, তাহলে এখানে ঘনমাত্রাটা কম, ট্রান্সমিটেশনটা বেশি, তাহলে আমরা এখানে একটা বিন্দু পাবো। বলো আমরা ঘনমাত্রা, আমাদের এই যে আমাদের স্যাম্পল, এর ঘনমাত্রা বাড়াই দিলাম 0.4 মিলিমোলার। ঘনমাত্রা যদি বাড়ে তাহলে শোষণ বেশি হবে, ট্রান্সমিটেশন কম হবে। তাহলে ঘনমাত্রা বাড়তেছে, আমাদের ট্রান্সমিটেশন কম হবে। তাহলে আমরা এরকম ধরনের একটা রেখা পাবো। দেখছো আমরা এরকম ধরনের একটা কার্ভের মতো দেখো একটা রেখা পেয়েছি, যেটা কিনা এক্সপোনেনশিয়াল দিয়ে পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ ঘনমাত্রার সাথে এক্সপোনেনশিয়াল পরিবর্তিত হচ্ছে। এটাকে আমরা গাণিতিকভাবে ম্যাথমেটিক্সের মাধ্যমে দেখাতে পারি। এটাকে আমরা একটু ম্যাথমেটিক্সের মাধ্যমে দেখাই, তাহলে বুঝতে সহজ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু সময় কমের জন্য আমাকে ফার্স্ট কথা বলতে হচ্ছে, কারণ একটা টপিক শেষ করতে হবে। দেখো এটার সাথে সম্পর্কটা আমরা একটু দেখাই। তাহলে আমরা এখানে লিখতে পারি t ইকুয়াল টু, লক্ষ্য করে একটু, 10 টু দি পাওয়ার মাইনাস এপসাইলন cl। দেখছো এখানে c দেখছো কনসেন্ট্রেশন নেগেটিভ মান, তাহলে এর বিপরীত রাশি, অর্থাৎ এটা বাড়ালে কিন্তু এটা কমবে, অর্থাৎ এইভাবে কমবে, বুঝা গেছে? তাহলে এটাকে আমরা উভয় পাশে লগ নিই। তাহলে দেখো log 10t, দেখো আমার সঙ্গে যেভাবে লিখতেছি, কিতাবের কথা না, যেভাবে লিখতেছি সেভাবে লিখবা। log 10 বেস, দেখো এপসাইলন cl, দেখছো? তাহলে হচ্ছে log t সমান সমান log 10 অন, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে এপসাইলন cl। তো দেখো মাইনাস log t ইকুয়াল টু এপসাইলন cl। দেখো আমরা এই যে গ্রাফের রেখাটা, এটাকে স্ট্রেট লাইনে নিয়ে আসবো, এই জন্য আমরা এটা মডিফাই করতেছি। তাহলে বলো মাইনাস log t সমান সমান লেখা যায় log 1/t ইকুয়াল টু এপসাইলন cl। তো 1/t সমান সমান আমরা লিখতে পারি আমাদের অ্যাবজর্বেন্স সমান সমান এপসাইলন c। এটা নিজের ভাষায় করো পারবা, 1/t, কারণ log হচ্ছে, তুমি জানো log হচ্ছে i বাই i নট সমান সমান মানে i নট বাই i ইকুয়াল টু a, এবং log যদি i বাই i নট হয় তাহলে সেটা t, তাহলে তোমার যদি i নট বাই i হয় তাহলে হচ্ছে 1/t, তাহলে 1/t ইকুয়াল টু অ্যাবজর্বেন্স, তারপর হচ্ছে এপসাইলন cl। তো দেখো আমরা এটাকে এবার যদি আমি গ্রাফে দেখাই, খেয়াল করো এটা হলো a, দেখো এখানে লেন্থ ফিক্সড, দেখছো অ্যাবজর্বেন্স এখান থেকে পাবো, আর x অক্ষ বরাবর c স্থাপন করলাম। তোমরা বলো অ্যাবজর্বেন্স থেকে আমরা খুব সহজে কনসেন্ট্রেশন বের করতে পারি।
আশা করি দেখছো ইউভি ভিজিবল যন্ত্র ব্যবহার করে কিভাবে আমরা বিয়ার ল্যাম্বার্টের সূত্র ব্যবহার করে আমরা কনসেন্ট্রেশন ব্যবহার করছি, কনসেন্ট্রেশন বের করছি। এখন তুমি বলতে পারো যে স্যার তাহলে এই পদ্ধতির মাধ্যমে কি বের করা গেল? এই পদ্ধতির মাধ্যমে আমরা দুইটা জিনিস অ্যানালাইসিস করতে পারি, একটা হলো কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করতে পারি আর একটা হচ্ছে কোয়ান্টিটিভ অ্যানালাইসিস করতে পারি। এই যে ঘনমাত্রা বের করলাম এটা কিন্তু কোয়ান্টিটিভ অ্যানালাইসিস, অর্থাৎ আমাদের পরিমাণটা বের করছি। এখন তোমার প্রশ্ন স্যার কোয়ালিটেটিভ অ্যানালাইসিসটা কেমন, গুণগত এটা কেমন, অ্যানালাইসিসটা কেমন? লক্ষ্য করে একটু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শেষ পর্যায়ে চলে আসছি। দেখো আমরা এখানে যে নমুনাটা নিয়েছি, মনে করো একটা প্রোটিন অণু, মনে থাকবে যে কোনো একটা প্রোটিন আমরা এর মধ্যে নিয়েছি। এখন তুমি বলো এই প্রোটিনের জন্য আমরা এখানে আমাদের ট্রান্সমিটেন্স পাবো, ওই ট্রান্সমিটেন্সের জন্য বিপরীত লগারিদম যদি করি তাহলে আমরা এখান থেকে অ্যাবজর্বেন্স পাবো। তো ওই অ্যাবজর্বেন্সের ক্ষেত্রে আমরা যদি আমরা গ্রাফ ব্যবহার করি, অ্যাবজর্বেন্সের ক্ষেত্রে খেয়াল করো একটু, আমরা গ্রাফ ব্যবহার করলাম, দেখলাম এখানে পাইছি 280 ন্যানোমিটার, মনে করো 280 পেয়েছি। তো 280, এই যে 280টা এটা হলো আমাদের ফিক্সড, অর্থাৎ এই প্রোটিনের জন্য 280 ন্যানোমিটার হবে। এই প্রোটিনের জন্য ওয়েভলেন্থের মান, অর্থাৎ এখানে যে ওয়েভলেন্থটা তার পরিমাণটা হবে 280 ন্যানোমিটার। এটা শুধুমাত্র আমাদের এই প্রোটিনের জন্য প্রযোজ্য। আমি যদি একটা কার্বোহাইড্রেট নিই তার জন্য প্রযোজ্য। তাহলে বলতো এখানে এই ওয়েভলেন্থের এখানে কম্পিউটার থেকে আমাদের ট্রান্সমিটেন্স তার বিপরীত অ্যাবজর্বেন্স থেকে আমরা খুব সহজে বলে দিতে পারবো এটা অ্যামাইনো অ্যাসিড নাকি এটা আমাদের রক্তের অন্য কোনো হিমোগ্লোবিন নাকি অন্য কোনো উপাদান নাকি বিটা ক্যারোটিন। আমরা খুব সহজে আমাদের এই ওয়েভলেন্থ ট্রান্সমিটেন্স তার বিপরীত রাশি অ্যাবজর্বেন্স থেকে আমরা বলতে পারি। তাহলে একই সঙ্গে আমরা এখানে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করলাম এবং কোয়ান্টিটিভ অ্যানালাইসিস করলাম। আশা করি তোমরা আমাদের এএএস এবং ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপির মূলনীতি যেটা এগুলো বুঝতে পারছো। আমরা ওই যে বলা হয়েছে যে শেষ হইল না শেষ, আমাদের এমন কিছু টপিক আছে মনে হচ্ছে যেন আমরা শেষ করে দিই, হ্যাঁ মানে রিডিং করলে পারতে পারবা। সেটা হচ্ছে HPLC এবং GC, অর্থাৎ হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি এবং গ্যাস ক্রোমাটোগ্রাফি, এবং জৈব যৌগগুলো কেন রঙিন হয়। আমরা জানি জৈব যৌগগুলো সাধারণত বর্ণহীন হবে, আর রঙিন যৌগ হওয়ার জন্য সাধারণত ডি অরবিটাল দেয়, জৈব যৌগের মধ্যে ডি অরবিটাল নাই, তাই এটা কেন রঙিন হবে নেক্সট দিন আমরা এটার মাধ্যমে আমাদের এই অধ্যায়টা শেষ করব ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।